হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা ফাংশন নিয়ে পড়াশোনা করব। তো এই চ্যাপ্টারের যত এমসিকিউ আছে সবগুলোই আমরা আজকে দেখব। শুধু তাই না, তুমি যদি শেষ পর্যন্ত থাকো, এই চ্যাপ্টারের যত কঠিন কঠিন কোশ্চেন আছে সবই তুমি সলভ করতে পারবা। শুধু তাই না, আমাদের টার্গেট থাকবে কিভাবে কম সময়ে দেখেই শর্টকাটে অ্যান্সার বলে দিতে পারি, সেই টেকনিকও আমরা আজকে দেখব। তো যাই হোক, চলো আমরা শুরু করি। তা একদম শুরুতে যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো, একটা ফাংশন দিয়ে দিছে এন্ড দেখো ফাংশনটা কেমন জানো, এটাকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। মানে এই ফাংশনটা এক এক সময় এক এক রকম আচরণ করে। মানে এক এক এক্স এর ভ্যালুর জন্য বা ডোমেনের জন্য ফাংশনটা এক এক রকম হবে। তো তোমার ওই জটিলতার দিকে যাওয়ার দরকার নাই, তুমি শুধু দেখো তোমার কাছে কি জানতে চাইছে। এখানে বলছে যে ফাংশন অফ 1/4 এর মান বের করতে বলছে, বুঝছো? তো ফাংশন অফ 1/4 এটা আসলে মানেটা কি তুমি একটু খেয়াল করো। সাপোজ তোমার এই যে ফাংশনটা, এখানে দেখো এক্স এর ভ্যালু যখন 0 থেকে হাফের মধ্যে থাকবে তখন ফাংশনটা এরকম হবে। আবার এক্স এর ভ্যালু যদি হাফ হয় তখন ফাংশন এইটা হবে। আবার এক্স এর ভ্যালু যদি হাফ থেকে বড় হয় এবং 1 থেকে ছোট হয় তখন এই ফাংশনটা নিতে হবে। এখন এই যে 1/4 এটা মানে কি বলতো? জাস্ট 1/4, এটা মানে হচ্ছে 0.25, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? তো 0.25 এটা অবশ্যই 0 থেকে হাফের মধ্যে থাকবে। তুমি কি বুঝতেছো কি বললাম? এই যে এইদিকে দেখো, সাপোজ এখানে হচ্ছে 0 আর আমি ধরলাম যে এটা হচ্ছে 1, ঠিক আছে? এখন তুমি বলো তো 0 থেকে হাফের মধ্যে, সাপোজ হাফ এই জায়গায় থাকবে, মানে 1/2। তো তোমার কি মনে হয় না 0.25 এটা অবশ্যই 0 থেকে হাফের মধ্যেই থাকবে, মানে এই জায়গা দিয়ে থাকতে পারে, বুঝছো? তার মানে যেহেতু এই যে 1/4 এটা হচ্ছে অবশ্যই এই ডোমেনের মধ্যে থাকে, বুঝছো? এই ইন্টারভালের মধ্যে থাকে, তাইলে অবশ্যই ফাংশন এইটা নিতে হবে। জাস্ট এখানে এক্স এর ভ্যালু 1/4 বসায় দিলে অ্যান্সার পেয়ে যাবা। তাকে দেখো আমার অ্যান্সার হবে সুতরাং এইটা ফাংশন অফ 1/4, এটার ভ্যালুটা হবে, ফাংশন তখন কোনটা হবে, হাফ। এই যে দেখো হাফ মাইনাস এক্স। এখন এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 1/4, এন্ড এটা ক্যালকুলেট করো, লসাগু হচ্ছে 4, এন্ড এখানে 2 মাইনাস কি হবে 1, তাহলে এটা কি হয় 1/4 আসতেছে, বুঝছো? তার মানে 1/4 কোনটা বলো তো? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই কোশ্চেনটা দেখো, এখানে একটা ফাংশন দিয়ে দিছে এন্ড ফাংশনটা এরকম, এটা দিয়ে তোমার কাছে e⁻²gx এটার মান বের করতে বলছে। তো জাস্ট তুমি নরমালি মান বসায় দাও, পেয়ে যাবা। দেখো এখানে বলছে যে e⁻²gx, তাই না? g অফ x, ওকে। এদিকে দেখো আমি মান বসায় দিচ্ছি, e⁻² এর 2 বসলো। এখন gx এর মানটা কত হবে বলতো? gx এই যে ফাংশনটা দিয়ে দিছে, এখন তুমি কি জানো লগ এর বেস যদি ই হয় তখন সেটাকে লন আকারে রাখা যায়। যখন লগ এর বেসটা হচ্ছে ই, বুঝছো, ভিত্তিটা হচ্ছে ই, তখন সেটাকে জাস্ট লন লিখে দিলেই হবে। তাহলে তুমি এটাকে ডিরেক্ট লন কজ এক্স লিখলেই হবে, বুঝছো? তো এখন এটা হয়ে গেছে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, লনের সামনে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে পাওয়ার আকারে নিয়ে যাওয়া যায়, তাই না? এটা আমরা জানি। তাহলে আমি এটাকে লিখবো e⁻²টা সামনে নিয়ে যাব পাওয়ার আকারে, তাহলে লন কজ এক্স হোল স্কোয়ার, বুঝছো? মানে পাওয়ারটা এখানে চলে আসছে। এখন একটা মজার বিষয়, ই এবং লন দুইটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়, তাই না? এটা আমরা অলরেডি জানি, অথবা না জানলেও চলবে। তুমি মনে রাখো ইর উপর যদি লন থাকে অথবা লন যদি শুধু ই হয়, বুঝছো, এটার মানটা 1 হয়, বুঝছো? মানে এটা বাদ দিয়ে দাও, ঠিক আছে, শুধু এইটুক থাকবে। তাহলে অ্যান্সার কিন্তু আমি পেয়ে গেছি, অ্যান্সার হবে অবশ্যই কজ স্কোয়ার এক্স। এটাই কিন্তু অ্যান্সার। এখন মজার বিষয়টা হচ্ছে এই অ্যান্সারটা কিন্তু এখানে নাই, বুঝছো? তাহলে তুমি কি করবা, এটাকে আরেকটু সিম্পলিফাই করতে হবে, আরেকটু ক্যালকুলেশন করতে হবে। তো সেটার জন্য দেখো, তোমার এখানে হচ্ছে কজ স্কোয়ার এক্স, এটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো, হাফ, যেহেতু হাফ দিয়ে মানে 2 দিয়ে ভাগ করছো, তাকে 2 দিয়ে গুণ করো, তাকে 2 cos স্কয়ার এক্স। ফর্মুলায় নেওয়ার জন্য এটা করলাম। মানে আমরা সবাই 2 cos স্কয়ার এক্স এর ফর্মুলা জানি, বুঝছো? 2 cos স্কয়ার এক্স এর ফর্মুলা কি বলো তো? সেটা হচ্ছে 1 প্লাস cos 2x, ঠিক আছে? এবার দেখো তো অ্যান্সার আছে কিনা, এই যে দেখো, এটাই কিন্তু অ্যান্সার। তো পরের কোশ্চেনটা দেখো। আচ্ছা, এই কোশ্চেনটা একটু খেয়াল করো। একটা ফাংশন দিয়ে দিছে এন্ড ফাংশন অফ -3 এর মানটা বের করতে বলছে। এটা হচ্ছে কম্পোজিট ফাংশন, মানে সংযোজিত ফাংশন। তো এটা কেমনে সলভ করতে হয় এটা একদমই ইজি। তুমি খেয়াল করো আপাতত,
এখানে এই যে অংশটা ফাংশন অফ -3 সেই মানটা বের করে রাখি। সাপোজ তোমাকে দিয়ে দিছে যে ফাংশন অফ x সমান হচ্ছে x প্লাস 3, ঠিক আছে? তাহলে বলো তো ফাংশন অফ -3 সমান কত হবে? x এর জায়গায় তুমি -3 বসাও, -3 প্লাস 3 সমান তুমি 0 পাবা, ঠিক আছে? তার মানে এই যে ফাংশন অফ -3 এটা মানে হচ্ছে 0। তো এখন তাকে কি বের করতে বলছে বলো তো? জাস্ট ফাংশন অফ 0 বের করলেই হবে। কারণ কি? কারণ এই অংশটা 0, মানে ফাংশন অফ 0 বের করলেই হবে। তাকে জাস্ট এখানে x এর মান 0 বসায় দাও, তাকে এটা বাদ শুধু 3 থাকবে, এন্ড 3 টাই কিন্তু অ্যান্সার। বুঝছো? তো পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা দেখো তো কি বলছে এখানে। একটা ফাংশন দিয়ে দিছে, ফাংশনটা হচ্ছে ln x, এন্ড ln x হইলে ফাংশন অফ 25 এর মানটা বের করতে হবে। তাহলে তুমি খেয়াল করো, এটা একদমই ইজি। একটু আগে যে কনসেপ্টটা বলছি সেটা এখানে রাখবে হয়তো। তো যখন এই ফাংশন অফ 25, 25 মানে কিন্তু 5 স্কোয়ার, বুঝছো? একবারে লিখলাম। এই যে এখানে 25, এটা মানে 5 স্কোয়ার। এখানে x এর জায়গায় 5 স্কোয়ার বসায় দাও, তাইলে ln x এর জায়গায় 5 স্কোয়ার। ওকে, এখন মজার বিষয়টা দেখো। তোমাকে একটু আগে বলছিলাম ln এর সামনে যদি কোনো সংখ্যা থাকে সেটা পাওয়ারে চলে যায়। ঠিক সিমিলারলি এখানে যদি পাওয়ার থাকে সেটা সামনে আসতে পারে। একই কথা, তাই না? এখানকার একটা সংখ্যা এখানে আসতে পারবে, অথবা এখানকার পাওয়ারটা এখানে আসতে পারবে। তো যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি যে সামনে পাওয়ার কোনো সংখ্যা আছে দেখা যাচ্ছে, ঠিক না? তো অপশনে মিলানোর জন্য অবশ্যই আমি এটা সামনে নিয়ে আসবো। তাহলে 2 টা আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে 2 ln 5। দেখো এরকম একটা অপশন কিন্তু এখানে আছে। এই যে এটাই অ্যান্সার। এই কোশ্চেনটা দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এন্ড খুবই মজার একটা কোশ্চেন। দেখো একটা ফাংশন দিয়ে দিছে, দেখছো? এন্ড এই ফাংশনটা হচ্ছে এটার ডোমেনটা দিয়ে দিছে, মানে হচ্ছে x এর মানটা এখান থেকে এর মধ্যে নিতে হবে, -2 থেকে 10 এর মধ্যে নিতে হবে। মানে এর মধ্যে এই ফাংশনটা বৈধ, ঠিক আছে? মানে এর মধ্যেই কাজ করবে, বাকি জায়গায় সে কাজ করতে পারবে না। এখন বলছে t এর কোন মানের জন্য ফাংশন অফ t-2 বৈধ হবে। বুঝছো? আমি জানি তুমি এটা পুরোপুরি কোশ্চেনটা বুঝো নাই, কিন্তু সমস্যা নাই, তুমি জাস্ট একটু দেখো, শেষ পর্যন্ত বুঝতে পারবা। তুমি খেয়াল করো, এখানে ফাংশন অফ এক্স আর এটা হচ্ছে ফাংশন অফ t-2। তুমি যদি দুইটাকে সেম সেম বানাইতে চাও তাহলে কি করতে হবে বলো তো? অবশ্যই তোমার t-2 এই অংশটাকে এক্স ধরতে হবে। কেন এটা করলাম দেখো, মানে এইটা আর এটা আমি যদি সমান ধরি তাহলে দুইটা ফাংশন সেম সেম মনে হবে। বুঝছো? মানে এটাও এখন ফাংশন অফ এক্স। কারণ কি? কারণ t-2 কে আমি এক্স ধরছি। বুঝছো? তা আপাতত তুমি যদি এটা দেখো তাহলে বলো তো t সমান কত হবে? দেখো তাইলে t সমান হবে x প্লাস 2। মানে এখানকার যে -2 সেটা ডান পাশে নিয়ে গেছি। এখন তুমি একটু এই দিকে তাকাও। এখানে খেয়াল করো, x এর মানটা শুরু হবে -2 থেকে, মানে লোয়ার বাউন্ডারিটা হচ্ছে -2, ঠিক আছে? তো তুমি যদি এখানে x এর মান -2 বসাও, তাহলে 2 প্লাস -2 প্লাস 2 দুইটা মিলে কত হবে? 0 হবে। মানে t এর মানটা তখন 0 হয়ে যাবে। মানে x এর মান যখন -2 মানে একদম শুরুতে, তখন t এর মান শুরুতে হবে 0। তার মানে দেখো, তোমার ম্যাথের অ্যান্সারটা হয় এটা হবে না এটা হবে। দেখো এটা 0 থেকে শুরু হয়েছে t এর মানটা। বুঝছো? এবার আমি ঠিক তেমনি আপার বাউন্ডারিটাও দেখবো। দেখো এখানে x এর সর্বোচ্চ ভ্যালু তুমি 10 নিতে পারবা। তো তুমি যদি এখানে x এর মান 10 বসাও, 10 যোগ 2 সমান কত হবে? t এর মান পেয়ে যাবা 12। বুঝছো? মানে যখন x এর মান হবে 10 তখন t এর মানটা নিতে হবে 12, মানে তখন বৈধ হবে। বুঝছো? মানে সেম সেম থাকবে জিনিসটা। তো দেখো ওভারঅল অ্যান্সার কিন্তু এটা হবে। বুঝছো? মানে জাস্ট বাউন্ডারিটাই বের করতে বলছে। আশা করি এখন বুঝছো বৈধ বলতে এখানে কি বুঝাচ্ছে। বৈধ বলতে এখানে ইন্টারভালটা বুঝাচ্ছে বা ডোমেনটা বুঝাচ্ছে, যে এই ফাংশনটা কোন কোন জায়গার মধ্যে কাজ করতে পারবে। বুঝছো? তো তুমি যদি এটা বুঝো, পরের কোশ্চেনটা দেখো। এই যে কোশ্চেনটা দেখো, এটা অবশ্য একটু আগে আমরা এই টাইপের কোশ্চেন সলভ করছি। একটা ফাংশন দিয়ে দিছে, দেন এটা বের করতে হবে। এটা তুমি নিজেও করতে পারবা, তারপরও দেখো। তুমি এদিকে দেখো, ফাংশন অফ এক্স সমান তোমাকে বলছে যে 2e⁻²x। ওকে, এখন এখানে কত বসাইতে হবে? এই জায়গায় ln 2x বসাইতে হবে। ওকে, x এর জায়গায় তুমি 2 এর 2 রাখো, ধরো 2e⁻²। x এর জায়গায় লিখতে হবে ln 2x। ওকে, এখন মজার বিষয় দেখো, 2 রাখলাম। আর তোমাকে তো বলছি ln এর সামনে যদি কোনো সংখ্যা থাকে সেটা পাওয়ার আকারে নিয়ে যাওয়া যায়। বুঝছো? তাহলে লেখো e⁻ln, আর এই যে 2x এটা হোল স্কয়ার দিলাম। কেন? কারণ এই যে 2 টা এখানে পাওয়ার আকারে চলে গেছে।
এখন সুবিধা কি? সুবিধা হচ্ছে ই এবং লন ক্যান্সেল করে দিতে পারবো। ঠিক আছে? তাহলে বাকিটা থাকবে। এখানে 2 থাকবে ইনটু এই অংশ তো বাদ। আর এই যে 2x হোল স্কয়ার মানে কি 4x স্কয়ার না? তো বলতো এটা গুণ করলে কত হবে? 4 দুগুণে 8 x স্কয়ার। তাহলে এটাই অ্যান্সার। বুঝছো? এন্ড এই কোশ্চেনটা দেখো তো। এটাও খুবই মজার একটা কোশ্চেন, ক্রিটিক্যাল কোশ্চেন। তুমি একটু খেয়াল করো কি বলছে। একটা ফাংশন যদি এরকম হয়, ঠিক আছে, তাহলে এই ফাংশনটা কত হবে? মানে একটা ফাংশনের সাথে আরেকটা ফাংশনের সম্পর্ক বের করতে বলছে বা চেঞ্জটা কিভাবে হয় সেটা। তো এটাও আমরা একটু আগে যে ম্যাথটা করলাম, মানে একটু আগেরটা আর আগেরটা, বুঝছো? ওইটার সাথে এটার একটা মিল আছে। তুমি খেয়াল করো, যখনই তোমার এই ফাংশনটার ভ্যালু এটা বলছে এন্ড অন্য একটা ফাংশন বের করতে বলছে, ভ্যালু বের করতে বলছে, তুমি সবচেয়ে সুবিধা হয় এটাকে একটা নর্মাল একটা ভ্যারিয়েবলে নিয়ে যাও, বুঝছো? মানে আমি হয়তো জটিল করে বলছি, তুমি ম্যাথটা সলভ করে দেখবা। এখানকার যে টু এক্স মাইনাস টু মাইনাস ওয়ান, এটা খুবই জটিল লাগতেছে, তুমি এটাকে কিছু একটা ধরে নাও। সাপোজ আমি ধরলাম যে 2x মাইনাস ওয়ান, এটাকে জাস্ট টি ধরে নিলাম, ঠিক আছে? তাকে জিনিসটা সুবিধা কি জানো? সুবিধা হচ্ছে জাস্ট এই ফাংশনটা খুব সুন্দর করে এইভাবে লেখা যাবে যে ফাংশন অফ, এটাকে টি লেখা যাবে, বুঝছো? মানে দেখো কত সিম্পল না এখন। একটু আগে দেখতে কত ভয়ঙ্কর লাগতেছিল, এখন জাস্ট দেখো ফাংশন অফ টি হয়ে গেছে। তো দেখো তুমি এইটাকে টি ধরলা, ঠিক আছে? তাহলে তুমি বলো তো এটা যদি হয়, ঠিক আছে, তাহলে বলো তো এক্স এর মান কত হবে? এক্স এর মানটা হবে এরকম যে 2x ইকুয়াল টু টি প্লাস ওয়ান, মানে ওয়ানটা ওই পাশে পাঠাইলাম। তাহলে এক্স সমান হবে টি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। দেখো মানে এইভাবে যদি তুমি চেঞ্জ করো তাহলে এক্স এর মান আবার এইভাবে চেঞ্জ করতে হবে, বুঝছো? তো এই যে এখন তুমি ম্যাথটা করতে পারবা। একটু আগে তোমার ম্যাথটা কি ছিল? এইটা সমান এক্স প্লাস টু ছিল, তাই না? এখন তোমার এক্স এর জায়গায় বসাইতে হবে কত বলো তো? এক্স এর জায়গায় বসাইতে হবে টি প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে তুমি এই যে এখান দিয়া তুমি যে ভ্যালুটা পাইছিলা এক্স প্লাস টু, সেটা কিন্তু এখন এমন হবে এক্স এর, ওকে দেখো ধরো এক্স প্লাস টু, এই জায়গায় এখন এক্স এর জায়গায় কত লিখতে হবে? টি প্লাস ওয়ান। টি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস টু। এটা ক্যালকুলেশন করো তো, ক্যালকুলেশন করলে লসাগু টু, তাহলে টি প্লাস ওয়ান প্লাস, নিচে যেহেতু কিছু নাই তাহলে দুই দুই মিলে চার হবে, বুঝছো? ওভারঅল দেখো ফাংশনটা চেঞ্জ হয়ে এরকম হবে টি প্লাস ফাইভ। মানে দেখো, তুমি যখন ফাংশন অফ টি বের করবা, ঠিক আছে, তখন তুমি ফাংশন আকারে কি পাবা জানো? টি প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু। দেখছো সুন্দর করে চেঞ্জ করে ফেলছে। তুমি বলতে পারো যে ভাই এটা কেন করলাম? এই যে এখন তোমার বলছে ফাংশন অফ এক্স প্লাস থ্রি বের করতে, জাস্ট এই জায়গায় এক্স প্লাস থ্রি বসায় দিলে তো আমি মান পেয়ে যাবো। দেখছো মজার জিনিস? আমি এখানে সুতরাং লিখবো ফাংশন অফ, মানে এইভাবে তুমি যে কোনো ফাংশনকে চেঞ্জ করতে পারবা। ধরো এক্স প্লাস থ্রি বের করতে বলছে, জাস্ট তুমি এখন টির জায়গায় এক্স প্লাস থ্রি বসাইলেই হবে। তাহলে এখান দিয়ে যদি টি এর জায়গায় এক্স প্লাস থ্রি বসাও, তাহলে তুমি পাবা ধরো এক্স প্লাস থ্রি, আর সাথে তো ফাইভ ছিল লিখলা ডিভাইডেড বাই টু। তাহলে ফাইভ এবং থ্রি মিলে কত হবে? এইট। তাহলে দেখো এক্স প্লাস এইট হবে আর নিচে টু থাকবে, এটাই অ্যান্সার। দেখছো কত মজার একটা কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো, একটা ফাংশন দিয়ে দিছে এন্ড এটা ডোমেন জানতে চাইছে। তো ডোমেন রেঞ্জ এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমার কোশ্চেন আসবেই। তো ডোমেন জিনিসটা কি সেটা কি জানো? ডোমেন হচ্ছে খুবই সিম্পল, একটা ফাংশনে তুমি কি কি বসাইতে পারবা, মানে এক্স এর মান এখানে তুমি কি কি বসাইতে পারবা বা বসাইলে কোনো সমস্যা হবে না, সেই ভ্যালু গুলাই হচ্ছে ডোমেন। আর রেঞ্জ মানে কি, তুমি কি কি পাবা সেটাই হচ্ছে রেঞ্জ। সাপোজ এক্সাম্পল আমি তোমাকে এখানে বলি, ধরো ফাংশন অফ এক্স, আমি বললাম যে ধরো এক্স স্কোয়ার, ঠিক আছে? তো এই ফাংশনের ডোমেন কি হবে জানো? ডোমেন হবে আর। কেন আর হবে? কারণ এখানে এক্স এর যে কোনো মান বসানো যাবে, তুমি যাই বসাও, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। সাপোজ এক্সাম্পল আমি লিখলাম ফাংশন অফ জিরো, বসাইলাম, তো জিরো স্কোয়ার মানে জিরো, ভ্যালু তো পাচ্ছি। ফাংশন অফ ধরো ওয়ান, ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান, ভ্যালু কিন্তু পাচ্ছি। মানে এখানে তুমি যে কোনো বাস্তব সংখ্যা বসাইতে পারবা। এই জন্য একবারে লিখে দিলাম যে এই ফাংশনটার ডোমেন হবে আর। ঠিক আছে? আবার ঠিক তেমনি সব ভ্যালু পাওয়া যাচ্ছে, বুঝছো? তবে একটা জিনিস, যেহেতু ফাংশনটা এক্স স্কোয়ার, তাই না? তুমি এখানে যদি নেগেটিভ ভ্যালুও বসাও পজিটিভ পাবা, তাই না? ধরো ফাংশন অফ মাইনাস টু বসাইলাম, মাইনাস টু স্কোয়ার করলে তুমি কি পাবা? ফোর পাবা। তার মানে পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা আছে, মানে সবসময় তুমি পজিটিভ ভ্যালু পাবা, জীবনও নেগেটিভ পাবা না।
এই জন্য এই ফাংশনটার রেঞ্জ কি হবে জানো? রেঞ্জ হবে 0 থেকে ইনফিনিটি, মানে নেগেটিভ হবে না, একদম 0 থেকে দুনিয়ার সব ভ্যালু পাওয়া যাবে। তা আশা করি ডোমেন রেঞ্জ এটা জাস্ট শর্টকাটে মানে জিনিসটা কি এটা বুঝতে পারছো। শর্টকাটে মনে রাখবা, তুমি যেটা বসাইতে পারবা সেটাই ডোমেন, আর যেটা পাবা সেটাই হচ্ছে রেঞ্জ। তো তুমি এই ফাংশনটা দেখো তো, এই ফাংশনের ডোমেন মানে কি? ডোমেন মানে তুমি কি কি বসাইতে পারবা। এখন কথা হলো এখানে কি বসানো যাবে না বলো তো? বসানো যাবে না সেটা হচ্ছে এমন ভ্যালু বসানো যাবে না যেন রুটের মধ্যে নেগেটিভ চলে আসে। মানে আমরা তো জানি রুটের মধ্যে নেগেটিভ সেটা একসেপ্টেবল না, বুঝছো? মানে এটা অসংজ্ঞায়িত, তাই না? তা আমি দেখবো যে এমন ভ্যালু আমি বসাবো না যেটা আবার নেগেটিভ চলে আসে, মানে ওগুলো ডোমেন হবে না, ঠিক আছে? তা আমি শুধু একটু চেক করি যে রুটের মধ্যে যেই ভ্যালুটা আছে, ধরো x-1 যে ফাংশনটা আছে, x-1 এন্ড x-2 গুণাকারে আছে, এই জিনিসটা সবসময় অবশ্যই জিরো সমান অথবা তার চেয়ে বড় হইতে হবে টোটাল। কারণ জিরো সমান বা তার চেয়ে বড় না হইলে এই ফাংশন কিন্তু কাজ করবে না। তো এটার মানে কি? এটা যদি তুমি এইটুকু বুঝতে পারো এখনই তুমি বুঝবা যে ডোমেনটা কি হবে। তো সেই এই টাইপের ম্যাথ নরমালি কিন্তু আমরা একটু সেকেন্ড পেপারে যে প্রথম চ্যাপ্টারটা অসমতা ওখানে খুব ভালোভাবে শিখছিলাম। তারপরে তুমি এখন একটু দেখো, সাপোজ এই দিকে দেখো, এটা একটু আমি বক্সের মাধ্যমে দেখাই তাহলে তুমি অনায়াসে বুঝবা। এদিকে দেখো, সাপোজ এখানকার একটা ভ্যালু হচ্ছে -1, তো -1 x-1 এটা সমান 0 হওয়া মানে কি x এর মান 1 বলতে পারো, তাই না? তো আপাতত ধরো একটা ভ্যালু এখানে আমি 1 ধরলাম। আবার এখানে ঠিক তেমনি x-2 এটার জন্য আমি একটা ভ্যালু নিচ্ছি সেটা হচ্ছে 2। ঠিক আছে? এখন একটা মজার বিষয় দেখো, খেয়াল করো, এই যে এখানে হচ্ছে 1। এখন তুমি বলো তো 1 থেকে ছোট না এই অংশটা, এই পাশের অংশটা? তো 1 থেকে ছোট্ট একটা ভ্যালু বসায় দেখো তো এখানে। 1 থেকে ছোট্ট একটা ভ্যালু সাপোজ আমি ধরলাম যে সাপোজ 0, ঠিক আছে? এইদিকে 0 বসাই। তো এখানে যদি তুমি 0 বসাও, 0-1 মানে কি নেগেটিভ না? -1 পাবা। আবার এখানেও 0, 0-2 মানে কি তাও নেগেটিভ। তাহলে -1 ইন্টু -2, মাইনাস মাইনাস গুণ করলে কি প্লাস হয়ে যায় না? মানে 0 হচ্ছে বড় ভ্যালু পাবা। মানে এই দিকে যেই ভ্যালু বসাবা সেটা তুমি 0 হচ্ছে বড়, মানে এইগুলা তুমি বসাইতে পারবা, এইটাই এই পাশে সব বসাইতে পারবা। কারণ কি? কারণ তুমি পজিটিভ ভ্যালু পাবা, এন্ড পজিটিভ পাইলে তো কোনো সমস্যা নাই। ঠিক তেমনি আমি এইখান থেকে একটু দেখাই। ধরো 2 থেকে বড় একটা ভ্যালু বসাবো, সাপোজ ধরো 2 থেকে একটা বড় ভ্যালু মনে করো, ধরো সাপোজ 10, ঠিক আছে? এখন তুমি যদি x এর জায়গায় এখানে 10 বসাও, 10 থেকে 1 গেলে কি পাবা? 9, মানে পজিটিভ ভ্যালু পাবা। আবার এখানে 10 থেকে 2 গেলে কত পাবা? 8, সেটাও পজিটিভ। তাহলে বলতো পজিটিভ পজিটিভ দুইটা গুণ করলে কি হবে? এখানে এটা একটা গুণ আকারে আছে না? তো পজিটিভ পজিটিভ গুণ করলে পজিটিভ পাবা, তার মানে এই পাশের ভ্যালুও বসানো যাবে, কোনো সমস্যা নাই। এইবার আমি এখান থেকে একটা ভ্যালু চেক করব, ঠিক আছে? 1 থেকে 2 এর মাঝে। তো 1 থেকে 2 এর মাঝে সাপোজ ধরো আমি ধরলাম 1.5। তো এখানে যদি তুমি 1.5 বসাও, এক্স এর মান যদি 1.5 বসাও, সেখান থেকে 1 বিয়োগ করলে কি পাবা? পজিটিভই পাবা, ঠিক না? 1.5 থেকে 1 বিয়োগ করলে 0.5, যাই হোক দিন শেষে পজিটিভ পাবা। কিন্তু এখানে 1.5 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে পজিটিভ ইনটু নেগেটিভ গুণফল কি নেগেটিভ না? তার মানে এই পাশের যে অংশটা এখান দিয়ে সে ভ্যালিড না, মানে নেগেটিভ ভ্যালু দিয়ে দিচ্ছে, মানে এগুলা বসানো যাবে না। বুঝছো? এবার আরেকটু কাজ আছে। আরেকটু কাজ হচ্ছে বাউন্ডারি পয়েন্ট কি বসানো যাবে? বাউন্ডারি বলতে আমি বুঝাচ্ছি 1-2 কি বসানো যাবে? আমি ফার্স্টে 1 বসায় দেখি। সাপোজ এখানে যদি তুমি 1 বসাও তাহলে 1-1 মানে কি 0। 0 দিয়ে কাউকে গুণ করলে 0 হয়ে যাচ্ছে, এন্ড 0 কিন্তু বসাইলে অসুবিধা নাই, কারণ রুট ওভার 0 মানে হচ্ছে 0। দিন শেষে একটা ভ্যালু তো পাচ্ছি, তার মানে 1 বসানো যাবে। ঠিক তেমনি 2 কি বসানো যাবে? উত্তর হচ্ছে যাবে, কারণ 2-2 মানে 0, 0 ইন্টু যেটাই গুণ করো 0ই হবে। তার মানে 1-2 ও কিন্তু ডোমেন হবে। শুধু হবে না কি বলতো? 1-2 বাদ দিয়ে ভিতরের এই অংশটা ডোমেন হবে না, ঠিক আছে? তার মানে দেখো এটা অ্যান্সারটা আমি কিভাবে লিখবো। আমি লিখবো যে এই অংশটাও ডোমেন, এই অংশটাও ডোমেন। আমি পুরা যে রেখাটা পুরাটাকে ধরো আর বলবো, কারণ এই পুরাটাই হচ্ছে রিয়েল লাইন। আর বললাম, ঠিক আছে? মানে আমি এখানে বললাম যে ডোমেন সবকিছু হবে, তবে এই অংশটা বাদ দিতে হবে। এখন তুমি বলো তো এই অংশটা মানে কি? এটা হচ্ছে 1 থেকে 2, এন্ড এটা বাদ দিবা, তাহলে r-1 থেকে 2। এখন ব্রেকেট কোনটা দিব? ফার্স্ট ব্রেকেট দিব না থার্ড ব্রেকেট দিব? উত্তর হচ্ছে ফার্স্ট ব্রেকেট দিব। কেন বলো তো? কারণ হচ্ছে 1-2 কিন্তু বসানো যাবে, তার মানে 1-2 সেটা এটার মধ্যে ইনক্লুড করা যাবে না।
এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে 1 2 টা নাই, জাস্ট 1 2 টা বাদ দিয়ে বাকি সবকিছু মিন করছে, বুঝছো? যদি এখানে থার্ড ব্র্যাকেট দিতাম তাহলে বুঝাইতো যে 1 2 সহ সব বাদ পড়ে যাবে। যখন ফার্স্ট ব্র্যাকেট দিলাম মানে হচ্ছে 1 2 টা বাদ দিয়ে ভিতরে সবকিছু বাদ। তার মানে ডোমেন হচ্ছে এই অংশটাই, মানে এর বাইরে সব বসানো যাবে। তাহলে দেখো অ্যান্সারটা এটা হবে। আমি জানি একটু বড় হয়ে গেছে বা একটু জটিল লাগতে পারে, তবে এটা যদি তুমি বুঝো অন্য যে ডোমেন রেঞ্জের ম্যাথ গুলা সব তুমি করতে পারবা। এখন দেখো এখানে ডোমেন বের করতে বলছে, দেখছো? তো একটু আগে তো শিখলাম ডোমেন মানে হচ্ছে কি বসানো যাবে সেটাই ডোমেন। তা আমি দেখবো যে কি বসানো যাবে না সেটা বাদ দিয়ে দিব, ঠিক আছে? তুমি দেখো এখানে 4 - x² এন্ড এটা কিন্তু রুটের মধ্যে আছে, বুঝছো? তো রুটের মধ্যে থাকলে ভ্যালুটা অবশ্যই জিরোর সমান অথবা তার চেয়ে বড় হইতে হবে, বুঝছো? এটাই কিন্তু ডোমেন। তো জাস্ট এটা ভ্যালুটা এখন চেক করে দেখবো। এখন 4 মানে কিন্তু 2² - x² এটা লেখা যায়। তাহলে এটা 2 + x 2 - x এইভাবে লেখা যাবে, a + b - b, বুঝছো? এখন এই যে এখান থেকে বোঝা যায় এটাকে যদি সাপোজ তুমি জিরোর সাথে কম্পেয়ার করো, মানে এই ভ্যালুটা কখন জিরো হবে? যখন x এর মান 2 বসাও, ঠিক আছে? মানে 2 - 2 = 0, তাহলে 2 কিন্তু নেওয়া যাবে। কারণ 2 বসালে এখানে 0 আসে, 0 ইন্টু যাই বসাও 0, আর 0 কিন্তু নেওয়া যাবে কারণ 0 সমান হলেও অসুবিধা নাই, √0 মানে 0, ঠিক আছে? আবার এখানে দেখো এখানে x এর মান কত হবে? -2 হবে, -2 ও বসানো যাবে, -2 বসালে এটা 0 হবে। তো বোঝা যাচ্ছে 2 এবং -2 ওই দুইটা কিন্তু থাকবে, বুঝছো? তাহলে তোমার অ্যান্সার কি হবে? 2 এবং -2 দেখা যাচ্ছে কোথায়? এখানে আর এখানে। এখন কথা হলো 2 কি নেওয়া যাবে? আমি তো বললাম যে 2 নেওয়া যাবে। তো এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি মিন করে? মিন করে যে 2 -2 এগুলা নাই, তাই না? মনে আছে একটু আগে বলছিলাম। আর থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায়? যে 2 -2 এগুলা সহ, তাই না? মানে এগুলা থাকবে। অ্যান্সার কিন্তু বোঝা যায় এটাই অ্যান্সার হবে। বুঝছো? মানে এর মধ্যে যে কোনো ভ্যালু নিতে হবে, তবে এর বাইরে নিলে ঝামেলা আছে। যেমন ধরো 2 থেকে বড় একটা ভ্যালু বসাই, ঠিক আছে? ধরো আমি 3 বসাই, তাহলে 4 - 3² মানে হচ্ছে মাইনাস কি হয়ে যাবে? -5 হয়ে যাবে, নেগেটিভ আসবে, বুঝছো? আশা করি বুঝছো। একটু আগে যে বললাম ডোমেন মানে হচ্ছে যা যা বসানো যাবে সেটাই ডোমেন। ওকে, তুমি এটা বুঝবে। দেখো তো এই কোশ্চেনটা, এই যে এই কোশ্চেনটা দেখো, এটাও বুঝবা। বলছে যে এই ফাংশনটার ডোমেন কি হবে? তো এটা যেহেতু 1/something আকারে আছে, তোমার কি মনে হয় না নিচে জীবনও কি জিরো বসানো যায়? ধরো 1/0, এটা কি পসিবল? 1/0 মানে কি অসংজ্ঞায়িত না? তার মানে এই ফাংশনে এমন কিছু বসানো যাবে না যেন নিচে জিরো চলে আসে। তুমি নিজে দেখো তো, নিচে জিরো কখন আসবে? যখন এক্স এর মান 1 বসাবা। 1 - 1 মানে কি জিরো না? তার মানে এক্স এর মান 1 কোনোভাবেই বসানো যাবে না। তাহলে 1 বাদ দিয়ে বাকি সবই হচ্ছে ডোমেন। তাহলে তুমি বলতে পারো যে ভাই এখানে তো আমি দেখতে পাচ্ছি না অপশনে। তুমি নিজেই দেখো তো কোন জায়গায় 1 নাই। দেখো এখানে কিন্তু 1 আছে, দেখছো? এই যে থার্ড ব্র্যাকেট দেওয়া মানে কি 1 আছে, তাহলে এটা বাদ। যে সিস্টেম দেখো কেমনি এমসিকিউ করবা। আবার তুমি দেখো এখানে 0 0 দেওয়া আছে, 0 0 দেওয়া মানে এটার মধ্যে আসলে 1 আছে। আচ্ছা, এইভাবে তোমার ভাবার দরকার নাই, তুমি একটু এইদিকে দেখো তো। সাপোজ এইদিকে দেখো, আমি তোমাকে ধরো একটা রেখা দিয়ে দেখাই। ধরো এই ভ্যালুটা হচ্ছে 1, ঠিক আছে? তো 1 তো নেওয়া যাবে না, কিন্তু এর আগে বাকি সব নেওয়া যাবে না। তো এর আগের বাকি সব কি বলতো? এটা হচ্ছে -ইনফিনিটি থেকে এক্স্যাক্টলি 1 পর্যন্ত, এন্ড 1 নেওয়া যাবে না মানে কি ফার্স্ট ব্র্যাকেট দিবা। এই যে দেখো, -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, এন্ড ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে 1 টা নেই নাই। আবার 1 থেকে ইনফিনিটি পর্যন্ত কিন্তু নেওয়া যাবে, ঠিক আছে? এই যে দেখো 1 থেকে ইনফিনিটি, তবে 1 কিন্তু নেই নাই, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট। তার মানে ওভারঅল আসলে এটাই অ্যান্সার, বুঝছো? মানে তুমি যদি কোশ্চেন বুঝবা তখন কিন্তু দেখিয়ে বলে দিতে পারবা অ্যান্সার কি, সলভ কিন্তু করতে হবে না। তো তুমি পরের কোশ্চেনটা দেখো তো। এখন সবগুলা তুমি অনেক কম টাইমে করতে পারবা। এই যে বলছে এই ফাংশনটার ডোমেন কি হবে? এটা রুটের মধ্যে আছে, রুটের মধ্যে আমি জানি নেগেটিভ হবে না। তাই এই যে x - 2, এই ভ্যালুটা 0 সমান অথবা তার চেয়ে বড় হইতে হবে। তো এটা দেখেই বুঝতে পারতেছি x এর মানটা কি হবে। এটা ওই পাশে আনলাম, মানে 2 এর সমান বা তার চেয়ে বড় নিতে হবে। তাকে বলতো এখানে অপশন কোনটা হবে? 2 কি নেওয়া যাবে? এই যে লেস দেন অর ইকুয়াল দিছি, 2 ও নেওয়া যাবে। তাইলে ধরো 2 থেকে বড় নিতে হবে, তাই তো? তাইলে তো অ্যান্সার এইটা হবে। এই যে 2 থেকে ইনফিনিটি, 2 ও নেওয়া যাবে, এই জন্য থার্ড ব্র্যাকেট দিলাম। আর ইনফিনিটিতে সব সময় ফার্স্ট ব্র্যাকেট হয়, এই যে ইনফিনিটির জীবনও কিন্তু থার্ড ব্র্যাকেট হয় না, এই জন্য এটা অ্যান্সার হবে না।
তুমি বলতে পারো যে ভাই কেন ইনফিনিটিতে থার্ড ব্র্যাকেট দিতে হয় আজীবন? কারণ হচ্ছে ইনফিনিটি এমন একটা জিনিস যেটা জীবনও ধারণ করা যায় না, ইনক্লুডেড করা যায় না। থার্ড ব্র্যাকেট দেওয়া মানে কি, ওইটা সহ বুঝাই না? আর এখানে যদি তুমি থার্ড ব্র্যাকেট দিতা তাহলে বলতা যে ইনফিনিটি সহ। এখন কোথাও ইনফিনিটি কি ধরা যায় বা নেওয়া যায়? নেওয়া যায় না, বুঝছো? এই জন্য এটা এরকম থাকবে, মানে ইনফিনিটির আগ পর্যন্ত সবকিছুই ডোমেন হবে, কিন্তু ইনফিনিটিটা না, বুঝছো? এটাই। তো পরের কোশ্চেনটা দেখো তো। দেখো এখানে বলছে এই ফাংশনের ডোমেন কি হবে। এটা কিন্তু নিচে আছে, আমরা জানি এটা রুটের মধ্যে আছে, ওকে, তাহলে 8 - x এটা রুটের মধ্যে আছে, তাহলে এটার ভ্যালু অবশ্যই জিরোর চেয়ে বড় হইতে হবে, বা জিরোর কি সমান হওয়া যাবে? একটু আগে আমরা এখানে বলছিলাম যে জিরো সমান হওয়া যাবে, এটা জাস্ট নর্মালি রুটের মধ্যে ছিল। কিন্তু এখনকার যে এই ম্যাথটা এটা একটু আলাদা, এটা হচ্ছে এই টোটাল রুটটা কিন্তু তোমার নিচে আছে। আর নিচে তো জানো একটা ভ্যালু জিরো জীবনও নেওয়া যাবে না, তাই এটা 1/0 আকারে চলে আসবে, যেটা করা যাবে না, বুঝছো? তো এই জন্য এখানে হচ্ছে তুমি ইকুয়াল সাইন দিতে পারবা না, লেস দেন ইকুয়াল সাইন দিতে হবে না, শুধুমাত্র লেস দেন দিবা, বুঝছো? এটা মনে হয় লেস দেন না, এটাকে গ্রেটার দেন বলে না, ওকে, গ্রেটার দেন। এখন এই যে এটা করে, এটা করছো মানে তো ম্যাথ শেষ। কেন শেষ? এই যে দেখো, তাহলে এইট এক্স এর মানটা কেমন হবে বলো তো? এক্স এর মানটা হবে 8 থেকে ছোট হবে, বুঝছো? মানে 8ই হবে সবচেয়ে বড়, তার চেয়ে ছোট, ঠিক আছে? এন্ড কথা হলো 8 কি নেওয়া যাবে? 8 কিন্তু নেওয়া যাবে না, কারণ 8 - 8 বসালে 0 হয়ে যাবে, বুঝছো? তা 8 যেহেতু নাই, তাহলে 8 কি থার্ড ব্র্যাকেটে হবে? হবে না, তাহলে এই দুইটা দেখো অলরেডি বাদ। এই যে থার্ড ব্র্যাকেটের কারণে বাদ পড়ে গেছে। আর বললাম যে 8 থেকে ছোট নিতে হবে, তাই না? 8 থেকে ছোট নেওয়া মানে কি, এটা না? এই যে এখানে সর্বোচ্চ হচ্ছে 8, তবে এটা থার্ড ব্র্যাকেট মানে 8 নেওয়া যাবে না তার আগ পর্যন্ত। আগে এই যে মাইনাস ইনফিনিটি থেকে, মানে ছোট থেকে বড় হইতে হইতে 8 পর্যন্ত আসতে পারবে, তবে 8 নেওয়া যাবে না। এটাই অ্যান্সার। এন্ড তুমি পরের কোশ্চেনটা দেখো তো। এই যে দেখো, মজার কোশ্চেন, নর্মাল কোশ্চেন, বলছে এই ফাংশনটার ডোমেন কি হবে। তো আমি ডোমেন মানে বলছি যে কি বসানো যাবে। তো সেটার জন্য আমি দেখব কি বসানো যাবে না। এই যে নিচে 2x+1, ঠিক আছে, এইটার মান কি জীবনও জিরো হওয়া যাবে? যাবে না। তার মানে এটাই ডোমেন, বুঝছো? মানে যা বসানো যাবে না ওইটা বাদ দিয়ে দাও, বাকি সব ডোমেন। মানে 2x+1 এটা জিরো হওয়া যাবে না, তাইলে এটাই সলভ করো। তাহলে 2x সমান হচ্ছে -1, মানে 1টা ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে x কি হবে? -1 কে 2 দিয়ে ভাগ করলাম, মানে এই যে -1/2 এই ভ্যালুটা হবে না, বা এটা বসানো যাবে না। তার মানে এটা বাদ দিয়ে দিতে হবে, বাকি সব নেওয়া যাবে। এই জন্য অ্যান্সার হবে এইটা। এটা কেন হইলো, মানে সব রিয়েল নাম্বার নেওয়া যাবে, তবে -1/2টা বাদ দিয়ে দিতে হবে, এই জন্য বিয়োগ করে দিলাম, মানে এইটা বাদে বাকি সবই হচ্ছে ডোমেন। এই কোশ্চেনটা দেখো, y = e⁻x, এই যে ফাংশনটা, এই ফাংশনটার ডোমেন বের করতে বলছে। তো এটা খুবই সিম্পল, ডোমেন মানে হচ্ছে কি কি বসানো যাবে। তো একটা মজার জিনিস, e⁻x এর যে ফাংশনটা, এখানে যে কোনো ভ্যালু বসানো যায়, বুঝছো? মানে হচ্ছে ধরো e⁻0 বসাইলা, দেখবা 1 পাবা। তারপর তুমি নেগেটিভ ভ্যালু বসাও, সাপোজ 3, তুমি ক্যালকুলেটর বসায় দেখো, দেখবে একটা ভ্যালু পাবা, বুঝছো? আবার ধরো 10 12 একটা পজিটিভ ভ্যালু বসাও, দেখবে তাও তুমি ভ্যালু পাবা। তো মানে e⁻x এটা এমন একটা ফাংশন যেখানে সব ধরনের ভ্যালু বসানো যায়, পজিটিভ নেগেটিভ, বড় সংখ্যা ছোট সংখ্যা সব বসানো যাবে। তো যেহেতু সবই বসানো যায়, তাহলে ডোমেন কি হবে? অবশ্যই আর হবে, মানে সব রিয়েল নাম্বার বসানো যাবে। তো পরের কোশ্চেনটা দেখো তো। এটা খুবই মজার একটা কোশ্চেন, এন্ড এটা আমাদের ডোমেনের শেষ কোশ্চেন। তো কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, তুমি দেখো এখানেও একটা ফাংশন দিয়ে দিছে, দিয়ে বলছে ডোমেনটা বের করতে। এখানে কিন্তু দুইটা পার্ট, বুঝছো? একটা হচ্ছে দেখো নিচে একটা ফাংশন আছে, আবার উপরেও একটা ফাংশন আছে, দুইটা মিলাই কিন্তু তোমার সলভ করতে হবে। তো ফার্স্টে আমি নিচের অংশটা দেখি, ধরো 9 - x², এটা হচ্ছে রুটের মধ্যে আছে আর নিচে আছে, তার মানে অবশ্যই এটা জিরোর চেয়ে বড় হইতে হবে। জিরো সমান কি নেওয়া যাবে? যাবে না, কারণ নিচে জিরো হয়ে গেলে ঝামেলা আছে, বুঝছো? এই জন্য ইকুয়াল সাইন দিব না। তো আমরা জানি এটা হচ্ছে তোমার 3² - x², এই টাইপের জিনিস আমরা সলভ করছি, আমরা জানি এখান থেকে তুমি ভ্যালু পাবা 3, এটা আমরা আগেই দেখছি, বুঝছো? এন্ড ফার্স্ট ব্র্যাকেট কেন দিলাম, কারণ 3 - 3 নেওয়া যাবে না, এটা নিলে কি হবে, ধরো 3² মিলে জিরো হয়ে যায়, নিচে জিরো নেওয়া যাবে না, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিলাম।
তো আপাতত মনে হবে যে এটাই মনে হয় ডোমেন, কিন্তু দেখো উপরে আর একটু কাজ আছে। উপরে কাজটা হচ্ছে এখানে আবার x-3, এন্ড এটা কিন্তু সাইন ইনভার্স x এর ধরো একটা ফাংশন, ঠিক আছে, মানে ইনভার্স ত্রিকোণমিতির একটা ফাংশন। তো তুমি কি জানো ইনভার্স ত্রিকোণমিতিতে মানে সাইন ইনভার্স এক্স এর এখানে যে ডোমেনটা হবে সেটা অবশ্যই তুমি কি জানো যে -1 থেকে 1 এর মধ্যেই ভ্যালু নিতে হয়। মানে তুমি ইনভার্স ফাংশনের যে কোনো ভ্যালু বসালে কিন্তু হবে না, সাইন ইনভার্স এক্স এর ডোমেনটা কিন্তু -1 থেকে 1 এর মধ্যেই থাকতে হয়। কারণ তুমি জানো যে সাইন যে এক্সটা নর্মাল সাইন এক্স, এটাতে তুমি সব যেই ভ্যালুই বসাও 20 30 50 100 200 300, তুমি কিন্তু এটার রেঞ্জটা কেমন পাও, 1 থেকে 1 এর মধ্যে পাও না। ঠিক তেমনি যেহেতু ইনভার্স ফাংশন, তো সেই ক্ষেত্রে এটার রেঞ্জটা ওই জায়গায় ডোমেন হবে, বুঝছো, মানে ইনভার্স ফাংশনে ডোমেনটা -1 থেকে 1 এর মধ্যেই নিতে হবে। তো একটু আগে আমি ডোমেন পাইলাম এরকম, এখন আবার ডোমেন জানে যে -1 থেকে 1 এর মধ্যে নিতে হবে। তো তুমি দেখো তো এখানে যদি তুমি কোনো কারণে এক্স এর মান যদি -3 বসাও তাহলে এটা কি -6 হয়ে যায় না? -6 কি নেওয়া যাবে? যাবে না। কোনো কারণে তুমি যদি এখানে জিরোও বসাও, জিরো বসালে 0 - 3 মানে কি সাইন ইনভার্স -3, সেটা -1 থেকে 1 এর বাইরে চলে যায়। তাকে কোন জায়গা থেকে শুরু করতে হবে? আমি তোমাকে আরেকটু ইজি করে দিই, তুমি কি এখানে 1 বসাইতে পারবা? 1 ও বসানো যাবে না, কারণ 1 - 3 মানে কি -2 না? -2 এটার বাইরে চলে যায়। তুমি কি এখানে 2 বসাইতে পারবা? উত্তর হচ্ছে হ্যাঁ, বসাইতে পারবো। 2 বসালে কি লাভ? 2 - 3, এই যে দেখো 2 - 3 মানে কি -1, এই যে দেখো, মানে 2 - 3 মানে হচ্ছে -1, এন্ড -1 কিন্তু নেওয়া যাবে, বুঝছো। মানে আসলে শুরুটা করতে হবে 2 থেকে, বুঝছো, 2 থেকে তুমি শুরু করবা। তো 2 থেকে শুরু কিন্তু এখানে আছে, এখানেও আছে। তো আরেকটা ব্যাপার হলো দেখো, এখানে তো আমি একটু আগে জানলাম যে এখানে -3 থেকে 3 এর মধ্যে নিতে হবে, এন্ড এগুলো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটে থাকবে। তো তুমি দেখো 2 3 এর মধ্যে যদি শুরু করো, এটা তো জীবনও নেওয়া যাবে না, এখানে থার্ড ব্র্যাকেট আছে 3 এর সাথে। তো অ্যান্সার কিন্তু আমি বুঝে যাই যে এটাই অ্যান্সার হবে। তুমি নিজে চেক করে দেখো এটার মধ্যে থেকে ভ্যালু বসালে -1 থেকে 1 হয়। যেমন তুমি এখানে 3 বসাও, 3 বসালে 3 - 3 মানে 0, সাইন ইনভার্স 0, কোনো সমস্যা নেই, এটার মধ্যেই আছে। তো এই জন্য আসলে এটা হয়েছে, এটা একটু টেকনিক্যাল কোশ্চেন, মানে তোমার নিচেরটা নিয়েও ভাবতে হবে, উপরের অংশটা নিয়েও ভাবতে হবে। এই কোশ্চেনটা দেখো, এখানে রেঞ্জ বের করতে বলছে বা রেঞ্জ কোনটা হবে। তো একটু আগে আমরা ডোমেনের ম্যাথ গুলা সলভ করছি, এখন আমরা রেঞ্জে চলে আসছি। তো তোমাকে কিন্তু একদম শুরুতে বলছি রেঞ্জ মানে হচ্ছে আমরা কি পাবো, ঠিক আছে, মানে কি কি পাওয়া যাবে। তো তুমি তো জানো সাইন থিটা বা টু থিটা যেটাই হোক, সাইন ফাংশনের রেঞ্জ -1 থেকে 1 হয়। মানে তুমি এখানে যেই ভ্যালুই বসাও ডোমেনে, 100 200 300 400 যাই বসাও, তুমি কিন্তু ভ্যালু আউটপুট হিসাবে -1 থেকে 1 এর মধ্যেই পাবা, এর চেয়ে বেশি বেশি জীবনও পাবা না, ঠিক আছে। এন্ড থার্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ কি জানো, -1 থেকে 1 সরাসরি পাওয়া যায়, বুঝছো, মানে 1 সহ 1 কিন্তু বাদ পড়বে না, বা -1 পাওয়া যায়। আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি বুঝাইছি এটা তো জানো, মানে 1 টা বাদ পড়ে গেছে। তো আশা করি এটা বুঝছো, এটা জটিল কিছু ছিল না। এন্ড এই কোশ্চেনটা দেখো তো, এই যে দেখো কোশ্চেনটা, এটাও রেঞ্জ জানতে চাইছে। তো রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে কি পাওয়া যাবে। তো কি পাওয়া যাবে না সেটা দিয়েও তুমি চাইলে অপশন টেস্ট করতে পারো। সাপোজ ধরো আমি মজার বিষয় দেখাই, সাপোজ তুমি যদি এখানে এক্স এর ভ্যালু 0 বসাও, তাহলে 0 বসালে এটা বাদ, তাহলে রুট ওভার 225 থাকবে। রুট ওভার 225 মানে কিন্তু 15, মানে 15 পাওয়া যাবে। তো যখনই এখানে ফার্স্ট ব্রেকেট দিছে মানে কি 15 নাই, তাই না? এটা তো জীবনও অ্যান্সার হবে না, দেখছো। আর এখানকার এখানে দেখা যাচ্ছে 0 থেকে ইনফিনিটি, তাই না, মানে অনেক বড় মান কি পাওয়া যাবে, ইনফিনিটি টাইপের। সাপোজ ধরো 100 কি তুমি পাবা এখান থেকে? আমার মনে হয় পাবা না। কেমনে জানো, তুমি যদি এখানে এক্স এর মান অনেক বড় বসাও, কোনো লাভ নাই, বুঝছো। সাপোজ তুমি একটু জিদ করে এখানে এক্স এর মান 50 বসায় দিলা, বুঝছো। ধরো এখানে 225 মাইনাস এক্স এর মান 50 বসায়, তাকে 50 স্কোয়ার, এই ভ্যালুটা কি নেগেটিভ চলে আসে না? তার মানে দেখো একটা নির্দিষ্ট ভেরিয়েবলের বাইরে মান পাওয়া যাচ্ছে না। তুমি হয়তো ভাবছো এক্স এর মান বড় টড় বসালে বড় মান পাবা, পাবা না আসলে। তো ওই সেন্সে দেখো এই দুটো অ্যান্সার হয় না, দেখছো। মানে এইভাবেও বোঝা যায় কোনটা অ্যান্সার হবে। আর এমনিতেই তুমি চেক করে দেখো এই ফাংশনের ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে 15 হইতে পারে, কারণ এক্স এর মানটা 0 বসালে 15 পাচ্ছ। আর এক্স এর মান যদি এখানে 15 বসাও, তাহলে 15 স্কোয়ার মানে 225, 225 মাইনাস 225 মানে 0, মানে 0 পাওয়া যাবে। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 0,
আর সবচেয়ে বড় হলো 15, এর মধ্যেই থাকবে মানটা। তাহলে এটাই অ্যান্সার, বুঝছো? একটু ডিফারেন্ট ওয়েতে সলভ করলাম এটা। আচ্ছা, এখন এটা হচ্ছে সম্ভবত আমাদের রেঞ্জের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা এই কোশ্চেনটা একটু ব্যতিক্রম উপায়ে সলভ করব। আমি হচ্ছে ডিফারেন্সিয়েশনের যে লিমিট, আশা করি এতদিনে তোমরা করছো, ওইটার একটা কনসেপ্ট এখানে আমরা অ্যাপ্লাই করব। রেঞ্জ তোমরা অনেকভাবে সলভ করতে পারো, এটার কিন্তু শর্টকাটও আছে, বুঝছো? শর্টকাটটা আমি আগে দেখাই, সেটা হবে এটা আর মাইনাস, মানে এই টাইপের যদি তোমার উপরে কিছু নিচে কিছু ফাংশন থাকে, বুঝছো, মানে ভাগাকারে ফাংশন থাকে, জাস্ট এখানে উপরে এক্স এর যে সহগটা আর নিচের এক্স এর সহগটা ওইটা বাদ হয়ে যায়, মানে আর মাইনাস, এখানে উপরে এক্স এর সহগ হচ্ছে 4 আর নিচে এক্স এর সহগ হচ্ছে 1, মানে ওই সেন্সে এটা আর মাইনাস 4, এটাই অ্যান্সার হবে, আমি আগে থেকেই জানি। কিন্তু দেখো এটা একটা মজার জিনিস, রেঞ্জ জিনিসটা মানে হচ্ছে তুমি কি পাবা সেটা, তাই না? তো সেটা আমি কেমনে করি দেখো, এই ম্যাথটাকে যদি আমি লিমিট দিয়ে করি, ধরো লিমিট, তুমি নিজে বুঝবা জিনিসটা এত ইন্টারেস্টিং। লিমিট ধরো x টেন্ডস টু 5 বসাইলাম, ঠিক আছে? আর এখানে এটা হচ্ছে 4x মাইনাস 13, আর এখানে x মাইনাস 5, ঠিক আছে? এখন এটা কেন করলাম জানো? কারণ হচ্ছে এই যে ফাংশনটা, এই ফাংশনে কিন্তু 5 বসানো যায় না, মানে ডোমেন কিন্তু এখানে 5 হবে না, বুঝছো? 5 বসালে এটা কি হয়, নিচে 0 চলে আসে, এটাই তো সমস্যা। তো এই টাইপের ম্যাথ কিন্তু যদিও 5 বসানো যায় না, তাও তো আমরা এটা সলভ করতে পারি, ঠিক না, লিমিট দিয়ে। আমি হচ্ছে এটা এল হসপিটাল রুল দিয়ে করে ফেলবো, ঠিক আছে? দেখো এল হসপিটাল রুল দিয়ে করি। ধরো এল হসপিটাল রুল কি, ডেরিভেটিভ করবা, ঠিক আছে? 4x এর ডেরিভেটিভ কত, 4, আর 13 এর ডেরিভেটিভ কত, 0, দরকার নাই। আর এখানে x এর ডেরিভেটিভ কত, 1, ঠিক আছে? আর এখানে 5 এর ডেরিভেটিভ 0, বাদ। তো ওভারঅল দেখো, মানে আমি 4/1 মানে কত, 4 পাচ্ছি, তাই না? ভ্যালু কিন্তু 4 পাচ্ছি, মানে x এর মানটা যখন 5 এর দিকে যাবে, তখন এই ফাংশনটা 4 এর দিকে যাবে। মানে যদি আমি 5 বসাইতাম তাহলে 4 পাইতাম, তাই না? 4, এখন 4 যে পাইতাম, এই 4 কি পাওয়া যাবে? আসলে যাবে না, কারণ কি, 5 বসাই, 5 ও এখানে বসানো যাবে না, ঠিক তেমনি 4 ও পাওয়া যাবে না। আমি বলছি 5 বসাইলে 4 পাওয়া যাবে, কিন্তু আমি তো জানি এই ম্যাথের জীবনও 5 বসানো যাবে না, তার মানে 4 ও পাওয়া যাবে না। তো এটাই হলো মজার বিষয়, আমি বলছিলাম রেঞ্জ মানে কি, রেঞ্জ মানে হচ্ছে যেটা পাওয়া যাবে সেটাই রেঞ্জ। তা আমি জানি যে 4 জীবনও পাওয়া যাবে না, এই জন্য রেঞ্জ হবে r-4। মানে একটু ভিন্নভাবে চিন্তা করলাম, আর কিছু না, বুঝছো? তো তুমি পরের কোশ্চেনটা দেখো তো, এই কোশ্চেনটা দেখো, এই যে দেখো, এটা রেঞ্জের সম্ভবত শেষ কোশ্চেন। 10x এর রেঞ্জ কি হবে? তো এটা মুখস্থ কোশ্চেন, এটা আসলে আমার বোঝানোর কিছু নাই। 10x এর রেঞ্জ মানে হচ্ছে 10x থেকে কি কি পাওয়া যাবে। 10x থেকে দুনিয়ার সব ভ্যালু পাওয়া যায়। তুমি 10x এর মধ্যে মন মতো বিভিন্ন কোণ বসায় দেখো, 100, 200, 300, 400, 500, 600, বুঝছো, সব পাবা, দেখবা পজিটিভ নেগেটিভ যেই কোনো ভ্যালু পাওয়া যাবে, এটার রেঞ্জ হচ্ছে আর, মানে সব রিয়েল নাম্বার পাওয়া যাবে, ঠিক আছে? তো আর কে আবার এইভাবে লেখা যায় জানো, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত সব ভ্যালু। আর এটা ফার্স্ট ব্রেকেট দিতে হয়, কারণ হচ্ছে ইনফিনিটি জীবনও ধারণ করা যায় না, বুঝছো? তো রেঞ্জের কোশ্চেন শেষ হয়ে গেল। এই কোশ্চেনটা দেখো, একটা ফাংশন দিয়ে দিছে, এবং দেখো একটা বিপরীত ফাংশনের কোন একটা ভ্যালুর জন্য মান জানতে চাইছে। তো এখন আমরা বিপরীত ফাংশনের ম্যাথ সলভ করবো, এন্ড এটা খুবই মজার জিনিস, আমরা এগুলো টেকনিক্যালি সলভ করব, এজ ইউজুয়াল সবাই যেভাবে করে সেভাবে করব না। তো বিপরীত ফাংশন জিনিসটা তোমার বুঝতে হবে, তুমি একটু এইদিকে দেখো। সাপোজ ধরো আমি একটা ফাংশন বানাইলাম, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফাংশন। সাপোজ ধরো এই জায়গায় যদি আমি পানি দেই, ঠিক আছে, এই ফাংশনে যদি আমি পানি দেই, মানে যেটা দেই সেটা তো ডোমেন, মানে আমি যদি পানি দেই, ধরো আমি বিনিময়ে হচ্ছে বরফ পাচ্ছি, ঠিক আছে, বরফ। এখন এই বরফটা কিন্তু হচ্ছে রেঞ্জ, বুঝছো, এই ফাংশনের জন্য। ধরো এটাই, আমি এটাকে এফ বলি, ঠিক আছে? এখন আমি আরেকটা ফাংশন বানাবো, বুঝছো, নিজেই বানাইলাম, সেটা হচ্ছে আগেরটার উল্টা কাজ করে, মানে বিপরীত ফাংশন, ঠিক আছে? ধরো তাই এটা হবে এফ ইনভার্স। এটা কি করবে জানো? এটা হচ্ছে উল্টা কাজ করবে, মানে এটার মধ্যে তুমি যদি উল্টা ভাবে বরফ দাও, বুঝছো, আমি কিন্তু এখন উল্টা কাজ করতেছি। আগে হচ্ছে পানি দিয়া বরফ পাইছি, এখন হচ্ছে আমি বরফ দিলে সে আমাকে পানি দিবে, উল্টা কাজ করবে, বুঝছো? এটা আমি কেন বললাম জানো? এটা বুঝলে তুমি দেখবে সব ম্যাথ করে ফেলতে পারবা। এটা দিয়ে বুঝাইলাম প্রথম ফাংশনের যেটা ডোমেন পানি, সেটা দেখো দ্বিতীয় ফাংশনের রেঞ্জ, বুঝছো? আবার দ্বিতীয় ফাংশনের যেটা রেঞ্জ, সেটা প্রথম ফাংশনে, দ্বিতীয় ফাংশনের যেটা ডোমেন, ঠিক আছে, মানে দিচ্ছ, সেটা প্রথম ফাংশনে
রেঞ্জ আকারে থাকবে, এখানকার ডোমেন এখানকার রেঞ্জ, এখানকার ডোমেন এখানকার রেঞ্জ, বুঝছো? তো এইটা বুঝলে কেমনে ম্যাথ করবা সেটা এই যে খুবই সিম্পল। একটা ফাংশন দিয়ে দিছে, দিয়ে বিপরীত ফাংশনে -9 সেটার ভ্যালু কত সেটা জানতে চাইছে। তো এটা আমি টেকনিক্যালি সলভ করব। সেটা হচ্ছে এখানে এই যে -9টা, আমি দেখব যে -9টা প্রথম ফাংশনে এক্স এর ভ্যালু কত বসাইলে -9 পাওয়া যাবে, বুঝছো? মানে এখানকার সরাসরি আমি বিপরীত ফাংশন বের করার দরকার নাই। আমি দেখব যে এখানকার এই যে -9 এটা কি ডোমেন না? মানে তুমি দ্বিতীয় ফাংশনে যেটা বসাবা, এই যে এফ ইনভার্সে যেটা বসাবা সেটা কি ডোমেন না? মানে ডোমেন, ঠিক আছে, -9। এখন এটা ডোমেন হলে সেটা প্রথম ফাংশনে কি হবে, রেঞ্জ না? এই যে দেখো রেঞ্জ। তো তুমি প্রথম যে ফাংশনটা এখানে দেখবা যে -9 কত বসাইলে পাওয়া যাবে, বুঝছো? -9 এটা রেঞ্জ হইতে হবে, মানে -9 তুমি এই ফাংশনে কিভাবে পাবা? তো তোমার এখানকার ফাংশনটা হচ্ছে এরকম, ফাংশনটা হচ্ছে x+3। তুমি নিজেই বলো এটার থেকে -9 কেমনে পাবা? অবশ্যই এখানে x এর মান -12 বসাইলে -9 পাবা, কারণ -12 সাথে 3 যোগ করলেই তুমি -9 পাবা। দেখছো কত ইজিলি আমি অ্যান্সার করে ফেলছি? তুমি এইভাবেও ভাবতে পারো, এখানকার যে x+3, ঠিক আছে, x+3 এটাকে তুমি সরাসরি -9 ধরবা, তাহলে x এর মান হবে -9 -3, দেখো -12। দেখছো এইভাবে ইজিলি করে ফেললাম। এন্ড তুমি যদি এটা বুঝো তুমি অন্য ম্যাথও করতে পারবা। এই যে দেখো এই কোশ্চেনটা মজার কোশ্চেন, আমরা ডিটেলসে করব না, শর্টকাটে বুঝে বুঝে করে ফেলবো। দেখো বলছে যে এফ ইনভার্স 169 এটার মান কত। এখন তুমি দেখবা যে এই ফাংশনে, মেইন ফাংশনে 169 কত বসাইলে পাওয়া যাবে। খুবই সিম্পল, এটা যেহেতু ফাংশনটা যেহেতু এক্স স্কোয়ার, অবশ্যই এখানে 13 বসাইলে 13 স্কোয়ার সমান 169। শুধু তাই না, আমি যদি এখানে -13 বসাই, -13 স্কোয়ার মানেও কিন্তু 169। তার মানে দেখো আমি বুঝতে পারতেছি এই দুইটা জিনিস বসাইলে আমি 169 পাচ্ছি। তার মানে -13 13 এই দুইটা ভ্যালুই কিন্তু তোমার এটার ভ্যালু হবে, বুঝছো? মানে কনসেপ্টটা আশা করি বুঝছো। একটু আগের ম্যাথ না বুঝবে এটা আবার বুঝবা না, বুঝছো? যেমন আমি আরেকটা কোশ্চেন দেখাই, এটা পরে দেখবো। সাপোজ এই কোশ্চেনটা দেখো, টেকনিক্যালি সলভ করব। এখানেও দেখো একটা ফাংশন দিয়ে দিছে, দিয়ে বলছে এফ ইনভার্স 11 এর মান কত। তুমি দেখবা যে এখানে এক্স এর মান কত বসাইলে 11 পাওয়া যাবে। এক লাইনে অ্যান্সার, এখানে এক্স এর মান 2 বসাইতে হবে, কারণ 2 কিউব মানে 8, 2 কিউব প্লাস 3 11 আসে। দেখছো 2 কিউব মানে 8, 8 যোগ 3 11। তার মানে এক্স এর মান 2 বসাইতে হবে, বুঝছো? এই যে 2 বসাইলে আমি 11 পাবো, বুঝছো? তার মানে এখানে এফ ইনভার্স 11 বসাইলে তুমি ভ্যালু পাবা 2, বুঝছো? উল্টা ভ্যালু পাবা আর কি। আশা করি বুঝছো। তবে তুমি প্রথম কনসেপ্টটা না বুঝলে এগুলা বুঝবা না, আমি যেমনে বলছি। তা না হলে তুমি ওই সবাই যেভাবে করে ওইভাবে করতে হবে। এই কোশ্চেনটা দেখো, বলছে নিচের কোন ফাংশনটি এক এক এবং সার্বিক। তো এটা তোমার কাছে জটিল লাগতে পারে, তুমি শুধু একটু ভিন্নভাবে চিন্তা করো। বলছে এক এক, এক এক মানে হচ্ছে একটার জন্য একটা ভ্যালু পাইতে হবে। তোমার যখনই এখানে 2x² আছে, এই টাইপের জীবন ফাংশন জীবনে এক এক হয় না। কারণ কি, তুমি এক্স এর ভ্যালু যদি +1 বসাও, +1² বা -1² দুইটা ভ্যালু সেম দিবে, তাই না? স্কোয়ার যখন আছে এখানে পজিটিভ নেগেটিভ যাই বসাও পজিটিভ ভ্যালু দেয়, তাই না? তার মানে ঝামেলা আছে, বুঝছো? একটার জন্য একটা পাচ্ছি না। হয়তো এমন হইতে পারে দুইটার জন্য একই রকম ভ্যালু পাইতেই পারি, তাই না? তার মানে এটা বাদ পড়বে। আবার এই যে এটা মডুলাস 2x, তো তুমি তো বুঝো মডুলাসের মধ্যে যদি তুমি প্লাস পজিটিভ ভ্যালু দাও সেটাও পজিটিভ দিবে, আবার নেগেটিভ ভ্যালু বসাইলেও সে পজিটিভ ভ্যালু দিবে। তার মানে দুইটা ভ্যালুর জন্য একটা ভ্যালু পাইতেই পারো, তার মানে এটাও জীবনে এক এক হবে না। আর এই যে cos x, তুমি তো বুঝো cos এগুলা পর্যায়ক্রমিক ভাবে চলতে থাকে, তাই না? cos x মানে হচ্ছে তুমি ধরো 30 ডিগ্রির জন্য তুমি যদি একটা মান পাও, আবার 390 ডিগ্রি তো একই ভ্যালু পাইতে পারো, তাই তাই না? মানে একই রকম মান কিন্তু রিপিট হয়, এটা তুমি জানো ত্রিকোণমিতিতে অনেক বেশি হয়, তাই না? তো এটা জীবনে এক এক হবে না, এন্ড বোঝা যায় এটাই এক এক হবে। এন্ড তুমি দেখো এখানে দেখো, শুধু x এর উপর পাওয়ার হচ্ছে 1, যা বসাবা চেঞ্জ হবে। x এর মান 1 বসাইলে একরকম পাবা, 2 বসাইলে আরেক রকম, 3 বসাইলে আরেক রকম, -2 বসাইলে আরেক রকম, বুঝছো? মানে প্রতিনিয়ত চেঞ্জ হবে। এই টাইপের ম্যাথ গুলা মানে এটা ইজিলি এইভাবে ভাবতে পারো। তবে যেহেতু সার্বিক টার্বিক বলছে, এটার মধ্যে আরো অনেক কাহিনী আছে, তবে তুমি এইভাবেই ভাবতে পারো এমসিকিউর জন্য। এন্ড দেখো তোমরা এখানে আরেকটা কোশ্চেন দেখো বিপরীত ফাংশনের, বুঝছো?
এন্ড এটা খুবই ইজি কোশ্চেন, শর্টকাটে এগুলা করা যায়। আমি শর্টকাটটা লিখে দিই আগে, দেখো শর্টকাট এবার আশা করি তোমরা জানো। সেটা হচ্ছে একটা ফাংশন যদি এরকম হয়, ধরো এক্স প্লাস বি আর নিচে যদি সি এক্স প্লাস ডি টাইপের হয়, ঠিক আছে, তো এটার বিপরীতটা এরকম হয়, এখানকার যে সহগটা সেটা এখানে আসে আর নেগেটিভ চিহ্ন চেঞ্জ করে, মানে এখানে এটা হয়ে যাবে মাইনাস ডিএক্স, বুঝছো, আর এখানকার যে বি সেটা থাকবে। আবার এখানকার যেই এ আছে সেটা এখানে আইসা চেঞ্জ হবে, বুঝছো, মানে এখানে সি এক্স নর্মাল থাকবে আর কোফিশিয়েন্ট এক্স এর সাথে যে এ আছে সেটা এই পাশে চলে আসবে এন্ড এটা এ হবে, চিহ্ন পরিবর্তন হবে, মানে শুধু আসলে এই দুইটার মধ্যে ইন্টারচেঞ্জ হবে, বুঝছো, আর কিছুই না। এন্ড তুমি যদি এইভাবে চিন্তা করো, এই যে দেখো এখানে 5 আছে, 5টা এখানে আসবে এন্ড নেগেটিভ হবে, এই যে -5x, 2টা যেমনে আছে থাকবে। আবার এখানকার যেই 3 সেটা এইখানে আসবে, এই যে দেখো 3টা এই জায়গায় আইসে এখানে -3 হয়ে গেছে, চেঞ্জ হয়েছে। তার মানে শর্টকাটে বোঝা যায় এটাই অ্যান্সার হবে। তবে বিপরীত ফাংশন অন্যভাবে বের করা যায়, সেটা তোমরা জানো যে প্রথমে ফাংশনটাকে y ইকুয়াল টু সামথিং ধরে নেবা, দেন এখান থেকে x ইকুয়াল টু সামথিং আকারে দেখাবা, x মানে হচ্ছে f ইনভার্স x, এইভাবে কেমনে যেন পড়ে, বুঝছো, এটা নিজেরা চেক করবা, ঠিক আছে। এই কোশ্চেনটা দেখো, একটা ফাংশনের গ্রাফ আঁকতে বলছে, তো গ্রাফ কেমনে আঁকতে হয় সেটা আমরা এখন দেখব। অ্যাকচুয়ালি টেকনিক্যালি কিভাবে সলভ করতে হয় সেটাই আমরা দেখবো, আমরা ডিটেলসে দেখবো না, জাস্ট কোশ্চেনটা দেখেই কিভাবে অ্যান্সার বলে দেওয়া যায় সেটাই আমরা দেখব। তো দেখো খেয়াল করো, এই যে ফাংশনটা, তুমি নিজে বলো তো এই ফাংশনটার মান জিরো কখন হবে বলো তো। তুমি নিজে দেখো, ফাংশনটা হচ্ছে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, তাই না? এখন তুমি বলো তো এটার মান জিরো কখন হবে, যখন এখানে এক্স এর মানটা -3 বসাবা, কারণ -3 প্লাস 3 মিলে জিরো হবে, জিরো স্কোয়ার মানে জিরো, ঠিক আছে। তাহলে এক্স এর মানটা কত হবে, -3 হবে। তো -3 কোথায় আছে, অবশ্যই বাম দিকে, এই দিকে, এই যে দেখো এখানে -3 আছে। এন্ড তুমি যখন এক্স এর মান -3 বসাবা, তখন ওয়াই এর মানটা জিরো হবে, তাই না? দেখো ওভারঅল এটাই কিন্তু পুরোপুরি হচ্ছে। এরকম কি আর কোনোটা পাচ্ছো? আর কোনোটাই পাবা না। এই যে দেখো এখানে সাপোজ এক্স এর মান থ্রি, ওয়াই এর মান নাকি জিরো, থ্রি বসাইলে কি জীবনও জিরো হবে? এক্স এর মান থ্রি বসাইলে থ্রি প্লাস থ্রি মিলে থ্রি স্কোয়ার মানে নাইন হয়ে যাওয়ার কথা, বা সিক্স স্কোয়ার মানে 36 হওয়ার কথা, তাহলে এটাও হয় না। মানে তুমি বুঝে যাচ্ছ, শুধু ভ্যালু দিয়ে বুঝছো যে এটাই অ্যান্সার হবে। আরেকটা ব্যাপার খেয়াল করো, -3, তুমি বলতে পারো যে ভাই -3 তো এটাও হইতে পারে, এই যে এইদিকে -3 আছে এই যে এখান দিয়ে, কিন্তু প্রবলেমটা এখানে এইদিকে দেখো, এখানে দেখো, এই যে এখানে নিচে চলে আসছে, নিচে চলে আসার কারণে যেটা হয়েছে, তুমি দেখো এখানে এক্স এর ভ্যালু জিরো দেওয়া আছে, এক্স এর ভ্যালু জিরো এন্ড ওয়াই এর ভ্যালু হচ্ছে -3, ঠিক আছে। এখন তুমি বলো তো এখানে এক্স এর ভ্যালু জিরো বসাইলে জিরো প্লাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 9 হয় না? তো জীবনও কি -3 পাওয়া যায়? পাওয়া তো যায় না। আরেকটা জিনিস তুমি এমনি জানো, কোন একটা বর্গ রাশি সেটা কি জীবনও নেগেটিভ হয়? ওয়াই এর ভ্যালু তো জীবনও নেগেটিভ হবে না, তাহলে তো এটা অ্যান্সার হবেই না, বুঝছো, মানে তুমি শুধু ভ্যালু দিয়েই বুঝতে পারো অ্যান্সারটা কি হবে। তো আরেকটা জিনিস মনে রাখো, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, বুঝছো, এই টাইপের ফাংশনের গ্রাফটা একটু উপরের দিকেই হয়, মানে এই শেপের হয়, উপরের দিকে হবে। জাস্ট যদি এখানে মাইনাস থাকতো, ধরো -x² হলে এগুলা নিচের দিকে হইতো, বুঝছো, এই যে নিচের দিকে। এইটুক জানলে তুমি অনেক এমসিকিউ তে হেল্প পাবা। যেমন তুমি পরের কোশ্চেনটা দেখো, সাপোজ এই কোশ্চেনটাই দেখো, এই যে একটু আগে যেটা বললাম সেটাই কিন্তু, এই ফাংশনটা কি উপরের দিকে না নিচের দিকে? যেহেতু এটা দেখো নিচের দিকে, তার মানে এটা এই শেপের, y ইকুয়াল টু -x² শেপের হবে, বুঝছো, মানে উপরের দিকে ওঠার সুযোগ নাই। এন্ড তুমি দেখো x² কি আজীবন পজিটিভ হবে, তার সামনে একটা নেগেটিভ দেওয়ার কারণে এটা সব সময় নেগেটিভ হবে, এই জন্য নিচের দিকে হবে। তো অলরেডি বুঝে গেছি যে এটার অ্যান্সার কি হবে। এটার অ্যান্সার হবে এই যে এইটা দেখছো, -x², বোঝা যাচ্ছে এই শেপের, -2x², অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ নাই। দেখো এখানে y ইকুয়াল টু x² এর সামনে কোফিশিয়েন্ট পজিটিভ, তো এটা উপরে হইবে হইতো। আবার এখানেও দেখো x² এর সাথে সবটা কি পজিটিভ না, মানে এই পাশে এটা কিন্তু পজিটিভ, তাই এটা হবে না অ্যান্সার, কারণ এটা শেপটা নিচের দিকে। আর এটা হচ্ছে y² সমান x, এটা তো একটা পরাবৃত্তাকার শেপ, তাই না? তুমি তো জানো যে y² সমান 4ax, এটা হচ্ছে একটা আদর্শ পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের শেপটা এরকম হবে, বুঝছো। তো সব মিলে এটা অ্যান্সার হবে না, আশা করি বুঝছো, ঠিক আছে। এটাই তাইলে পরের কোশ্চেনটা দেখো, এই যে এই কোশ্চেনটা, এটা খুবই মজার একটা কোশ্চেন। এখানে একটা ফাংশন, এটার গ্রাফ কোনটা হবে সেটা জানতে চাইছে। তার আগে দেখো এম এন কি যেন দেওয়া আছে, তো ওকে তুমি ভ্যালু গুলা বসায় দাও এখানে।
তুমি যদি m এর ভ্যালু এখানে 1 বসাও তাহলে এটা বাদ, 1 তো আর বসানো লাগে না। আর n এর মান হচ্ছে -1, তাহলে ওভারঅল এগুলা বসালে তুমি পাবা y ইকুয়াল টু ই ইনভার্স এক্স, এটাই পাবা। কারণ m মানে 1, এটা বাদ, আর এখানে n মানে -1 এর জন্য -x হয়েছে। এখন একটা মজার বিষয় বলি, তুমি কি জানো ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা কেমন? ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা নর্মালি এই শেপের হয়, মানে সে সবসময় বাড়তে থাকে। এই যে ডে বাই ডে তুমি যদি এক্স এর মান বাড়াও, বুঝছো, ই টু দি পাওয়ার এক্স এর কথা বলতেছি, এখানে যদি এক্স এর মান পজিটিভলি বাড়াইতে থাকো 1 2 3 4 5, তাহলে সে কন্টিনিউয়াসলি ভ্যালু বড় হবে, বড় হবে, বড় হইতে হইতে লাফ দিবে, বুঝছো, উপরের দিকে উঠবে। তার মানে এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ। এন্ড একটা জিনিস মনে রাখো, ই টু দি পাওয়ার এক্স এর মান জীবনও নেগেটিভ হয় না। তুমি এখানে এক্স এর মান 100 200 300, এমনকি -100 -200 -300 নেগেটিভ ভ্যালুও বসাও, সে তোমাকে আউটপুট হিসাবে পজিটিভ ভ্যালু দিবে, বুঝছো, এই জন্য সবসময় সে উপরেই থাকবে। তো এবার আসো উল্টা কথা, এখানে এই কোশ্চেনটা কিন্তু ই ইনভার্স এক্স এর জন্য চাইছে, শুধু ই টু দি পাওয়ার এক্স না। তাহলে এখন কি হবে? আগে তো শুধু বাড়তেছে, আর এখন হলো কমতে থাকবে, বুঝছো, তার মানে অবশ্যই এটা হবে অ্যান্সার, এটাই হবে, বুঝছো। এখন তুমি বলতে পারো যে ভাই তাহলে এগুলা কেন হবে না? এগুলা হবে না কারণ দেখো এটা এক্স অক্ষের নিচে আছে, মানে ভ্যালু অলরেডি নেগেটিভ। আর তোমাকে তো বললাম ই টু দি পাওয়ার এক্স এর মান জীবনও নেগেটিভ হয় না। হয় অ্যান্সার এটা হবে নাহলে এটা হবে, and এটা যেহেতু ডিক্রিজ করতেছে, এই যে কন্টিনিউয়াসলি কমতেছে, তাহলে অ্যান্সার অবশ্যই এটা হবে, বুঝছো। বুঝছো, তুমি নিজে ক্যালকুলেটরে ইর ভ্যালু ধরো 100 বসায় দেখো, আবার ইর ভ্যালু -100 বসায় দেখো, দেখবা দুইটাই পজিটিভ ভ্যালু দিতেছে, বুঝছো। আরেকটা জিনিস হলো এই যে এখানে এটা দিয়েও চেক করতে পারো, ধরো এখানে 0 1 না, তুমি এক্স এর মান 0 বসায় দেখো, ই টু দি পাওয়ার 0 হবে, ই টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1 ই আসবে, বুঝছো, এটাই হবে। ই টু দি পাওয়ার 0 এর মান জীবনও -1 হবে না, বুঝছো, এগুলো হওয়ার সুযোগ নাই। মানে তুমি শুধুমাত্র ভ্যালু বসাও বুঝতে পারবা কোনটা হবে, বুঝছো। তো পরের কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা খুবই মজার কোশ্চেন, এটা অবশ্য সবাই পারো। সেটা হচ্ছে কোন লেখচিত্রটি ফাংশন? তো ফাংশন হইতে হইলে তুমি লেখচিত্রের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে আচ্ছা আমি ধরো অপশন দিয়ে দেখাই, মানে কোনটা ফাংশন হবে সেটা পরে, আপাতত এইদিকে দেখো, আমি যদি এক্স এর মান এখান দিয়ে এইটা নেই, বুঝছো, ধরো এইটা যদি আমি এক্স এর মান নেই, ঠিক আছে, তখন এই জায়গার জন্য তুমি ওয়াই এখানেও একটা পাবা, এখানেও পাবা, মানে একটা এক্স এর জন্য দুইটা ওয়াই পাওয়া যাচ্ছে, দেখছো। তো যখন কোনো কিছুতে একটা এক্স এর জন্য যদি কোনো কারণে দুইটা ওয়াই পাও, এটা জীবনও ফাংশন হবে না। ফাংশন হওয়ার শর্তই হলো একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ থাকতে হবে, দুইটা না, বুঝছো। তো তুমি এমনও বুঝো যে গ্রাফ দেখা কেমনে বুঝবা সেটা ফাংশন, সেটাকে তুমি এইভাবে একটা দাগ দিবা, মানে ওয়াই অক্ষের সমান্তরালে একটা দাগ দিবা, দিলে যদি দুইটা বিন্দুতে ছেদ করে বা দুইয়ের বেশি বিন্দুতে ছেদ করে তাহলে বুঝবো এটা ফাংশন না। তো ওই সেন্সে এটা কিন্তু ফাংশন না। শুধু তাই না, এই কমন সেন্স অ্যাপ্লাই করলে এটাও কিন্তু ফাংশন হবে না। কারণ এমনি যখন একটা দাগ দিলাম, এইখানে একটা কাটা, এখানে একটা, দেখো তিনটা জায়গায় ছেদ করছে, দেখছো, এটা জীবনও ফাংশন হবে না। কারণ কি? কারণ একটা এক্স এর জন্য তুমি অনেকগুলা ওয়াই পাচ্ছ, ঠিক আছে। আবার এখানে দেখো এটা হচ্ছে মূল বিন্দু, বুঝছো, এই যে এটা মূল বিন্দু, আর এটা হচ্ছে একটা রেখা, সরল রেখা। এখন কথা হলো সরল রেখা কি ফাংশন হবে? উত্তর হচ্ছে না। কারণ কি? এটা কিন্তু আরো জঘন্য। কেন? এখানে তুমি এক্স এর মান যদি -3 বসাও, ওকে, ওয়াই এর মান কিন্তু কোটি কোটি বিলিয়ন বিলিয়ন, মানে এখানে ওয়াই এর মান সবগুলাই ওয়াই এর মান। একটা জাস্ট এক্স এর জন্য এক্স এর মান -3 নিলে ওয়াই এই পুরা সবগুলা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ওয়াই পাওয়া যাচ্ছে, বুঝছো। এটা জীবনও ফাংশন হবে না। শুধুমাত্র এটাই ফাংশন হচ্ছে। কারণ কি? জাস্ট একটা দাগ দিয়ে দেখো, এইভাবে যদি একটা দাগ দেই, শুধু একটা বিন্দুতেই ছেদ করতেছে, এখানে দাও, দেখো যেখানেই দাগ দেবা দেখবে একটা, মানে একটা এক্স এর জন্য যদি একটা ওয়াই পাওয়া যায় সেটাই ফাংশন। আশা করি ফাংশন নিয়ে সমস্যা থাকবে না। আচ্ছা, এখন আমরা আরেকটা কোশ্চেন দেখি। দেখো এই কোশ্চেনটা কি বলছে। বলছে যে একটা ফাংশন, সেটা হচ্ছে সাইন এক্স, তবে সেটা মডুলাসের মধ্যে আছে, এন্ড সামনে নেগেটিভ দিয়ে দিছে। তো মডুলাসের মধ্যে কিছু থাকলে সেটা তো আজীবন পজিটিভ হবে, তাই না? তো পজিটিভের সামনে যদি নেগেটিভ দাও তাহলে বুঝতে হবে আজীবন ভ্যালু নেগেটিভ হবে। কারণ এই অংশটা হচ্ছে পজিটিভ, তার সামনে নেগেটিভ দিবা তাহলে টোটাল ভ্যালুটা নেগেটিভ আসবে। নেগেটিভই যদি আসে, বুঝছো, তাইলে এইটা তো জীবনও অ্যান্সার হবে না। কেন বলো তো? কারণ দেখো, সরি, এইদিকে দেখো, এখান দিয়ে একটু পজিটিভ মান আছে, দেখছো, এক্স অক্ষের উপরে যেহেতু এটা আছে, তাহলে তো এটা জীবনও না। ওই সেন্সে এটাও ফাংশন, মানে এটাও কিন্তু হবে না। কেন?
কারণ দেখো এখান দিয়ে উপরে আছে, মানে পজিটিভ ভ্যালু পাচ্ছি, এটাও হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেখো এটাও কিন্তু অ্যান্সার হবে না, কারণ দেখো এখানেও পজিটিভ ভ্যালু আসতেছে, শুধুমাত্র এইটাই অ্যান্সার হবে। মানে দেখো তুমি কিচ্ছু না বুঝেও পেরে গেছো, বুঝছো? এখানে দেখো টোটাল ভ্যালুটাই নিচের দিকে নেগেটিভ হচ্ছে, ঠিক আছে? এটাই, মানে এমনি বুঝে যাওয়া। আচ্ছা, এবার তুমি পরের কোশ্চেনটা দেখো। এটা সম্ভবত, আচ্ছা না আরো আছে। ওকে, এই কোশ্চেনটা দেখো। বলছে যে এই ফাংশনটার সঠিক চিত্র কোনটা। এটা একটা মজার কোশ্চেন, আগেরটার মতোই। দেখো এখানে হচ্ছে 2x, এবং এটা মডুলাসের মধ্যে আছে, তো মডুলাসের মধ্যে থাকলে এটা তো অবশ্যই পজিটিভ হবে। তার সামনে যদি তুমি মাইনাস দাও তাহলে টোটাল ভ্যালুটা আজীবন নেগেটিভ দিবে তোমাকে, বুঝছো? তো নেগেটিভ ভ্যালু দিলে, y এর মান নেগেটিভ ভ্যালু দিলে এটা জীবনও ফাংশন, এটা হবে না সঠিক চিত্র, এটাও হবে না, এটাও হবে না, শুধু এটাই অ্যান্সার হবে। কারণ দেখো এখানে সব নিচের দিকে, দেখছো? এখানে দেখো একটা উপরের দিকে, এটা উপরের দিকে, এটা তো দুইটাই উপরের দিকে। শুধুমাত্র মানে কিছু না বুঝলে আমি এখানে ধরো বুঝছি যে কোনটা অ্যান্সার হবে, মানে শুধুমাত্র দেখেই বুঝে যাবা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা রেখচিত্র সম্পর্কে যত কোশ্চেন আছে সম্ভবত এটাই আমাদের গ্রাফের শেষ কোশ্চেন, বুঝছো? আরো কোশ্চেন আছে, মানে গ্রাফ রিলেটেড এটাই শেষ কোশ্চেন। দেখো এখানে বলছে যে y ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু, এটার রেখচিত্র কোনটা হবে। এখানেও সেম কথা, দেখো এক্স স্কোয়ার মানে একটা কিছুর উপর স্কোয়ার থাকলে সেটা তো আজীবন পজিটিভ মান দিবে, তাই না? এন্ড সামনে যদি আবার এখানে মাইনাস থাকে তাহলে এই অংশটা সবসময় নেগেটিভ, বুঝছো? কারণ এক্স স্কোয়ার সবসময় পজিটিভ হবে, কারণ স্কোয়ার সবাইকে পজিটিভ বানায় ফেলে, কিন্তু সামনে যেহেতু মাইনাস তাহলে টোটাল মানটা নেগেটিভ থাকবে। সেখান থেকে যদি আরো দুই বিয়োগ করো আজীবন নেগেটিভ হবে। তাহলে তুমি শুধু এইটুক বুঝলেই বুঝো যে অ্যান্সার শুধু এইটা হবে, দেখছো? কিচ্ছু না বুঝবা বোঝা যায় কেন, কারণ শুধু দেখো এটা নিচের দিকে আছে, আর এখানে দেখো এই অংশ পজিটিভ, দেখছো? এই যে এখান দিয়ে এগুলা উপরে মানে পজিটিভ, এই যে উপরে পজিটিভ। আরো উপায় আছে, উপায় বলবো, এই যে দেখো, তুমি যদি এখানে এক্স এর মান 0 বসায় দাও তাহলে এটা বাদ, ভ্যালু কত পাবা? জাস্ট -2 পাবা। দেখো এক্স এর মান 0 তে ওয়াই এর মান -2, এই যে নিচের দিকেই তো -2 হয়, তাই না? আর এটা তো উপরের দিকে চলে গেছে +2, ঠিক আছে? অবশ্যই এখানেও -2 হয়, কিন্তু এখানে বোঝা যায় উপরের দিকে থাকলে শেপ কোন দিকে হয়। যেহেতু এখানে মাইনাস এক্স স্কোয়ার, শেপ নিচের দিকে হইতে হবে। ওই সেন্সে অ্যান্সার এটা না হয় কোনো উপায় নাই, বুঝছো? অনেকগুলা ভাবেই তুমি চিন্তা করতে পারো। এই কোশ্চেনটা দেখো, এখানে হচ্ছে cos x এর পর্যায়কালটা জানতে চাইছে। তো পর্যায়কাল জিনিসটা কি সেটা তুমি আগে একটু খেয়াল করো। সেটা হলো, তার আগে আমি বলে দিই পর্যায়কালটা কত হবে। তুমি একটা জিনিস মনে রাখো, sin x এবং cos x, ঠিক আছে? এই দুইটারই হচ্ছে পর্যায়কাল অবশ্যই 2 পাই, বুঝছো? এটা মনে রাখবা। আর tan x এর ক্ষেত্রে একটু ভিন্ন, tan x এর পর্যায়কালটা হচ্ছে শুধুমাত্র পাই। এটা আপাতত মনে রাখো, ঠিক আছে? এখন পর্যায়কাল জিনিসটা কি সেটা আমি তোমাকে বলি। সেটা হচ্ছে, মানে আচ্ছা গ্রাফের মাধ্যমে দেখাই। সাপোজ এইদিকে দেখো, একটা গ্রাফ আঁকার চেষ্টা করি। ধরো sin x এর যে ফাংশনটা, ঠিক আছে, সেটা গ্রাফটা কিন্তু এরকম, ঠিক আছে? দাঁড়াও, কাইন্ড অফ এরকম। আমি জাস্ট একটা গ্রাফ আঁকলাম, ঠিক আছে? এরপরে কি হয় জানো? সেম ভাবে সে আবার এইভাবে চলতে থাকে আগের মতো, ঠিক আছে? দেখো সেম ভাবে এইভাবে আজীবন সে চলতে থাকবে। এখন জিনিসটা হচ্ছে কি, ধরো তুমি এখান থেকে যাত্রা কইরা এইভাবে গিয়া একটা পর্যায়ে শেষ করবা, ঠিক আছে? আবারও দেখো এখান থেকে যে যাত্রাটা করবে সেটা কিন্তু এটার মতোই, এই যে একই ডিরেকশনে যাচ্ছে, দেখছো? বুঝছো? আবার এখানে যেমন নামে, এখানেও নামতেছে, 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 দেখছো? মানে এইটুক হচ্ছে সে একবার ইটস ওকে পুরো একটা পর্যায় শেষ করলো, তো এখান থেকে এইটুক আসতে, বুঝছো? মানে পুরা পর্যায়টা শেষ করতে কতটুক সময় লাগছে সেটাই কিন্তু পর্যায়কাল। মানে এরপর আবার নতুন একটা পর্যায় শুরু হবে। তো আমরা সবাই জানি এখান থেকে একটুক আসতে 2 পাই পরিমাণ সময় লাগে, বুঝছো? বা হ্যাঁ, এটাকে কাল বলতে পারো, ঠিক আছে? পর্যায়কাল 2 পাই পরিমাণ সময় হচ্ছে সেই জায়গায় চলে আসে, ঠিক আছে, একটা পর্যায় কমপ্লিট করে। তো এজন্য সাইন এর ক্ষেত্রে, এবং শুধুমাত্র সাইন না, কজ এর ক্ষেত্রেও সেম। মানে 2 পাই এর পরে, মানে অ্যাঙ্গেল যখন 2 পাই ক্রস করবে এরপর সে সেম দশায় চলে আসবে, এইটুক যাওয়ার পর আবার সে আগের দশায় চলে আসবে, এই যে আগের জায়গায়, মানে আগেরটার মতোই চলতে থাকবে। তো এটা হচ্ছে পর্যায়কাল, বুঝতে পারছো? তো কজ এক্স এর পর্যায়কাল কি হবে এটা এমনি তুমি এমনি মুখস্থ রাখবা যে 2 পাই হবে, ঠিক আছে? এইটুকু আপাতত জানলেই হবে, বাকিটা আমি পরে দেখাচ্ছি। এইদিকে দেখো, তুমি ওইটা জানলে এখন এই কোশ্চেনটা দেখো তো।
কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা বলছে যে সাইন থ্রি এক্স এর পর্যায়কাল কত হবে। তো তুমি একটু আগে যেহেতু শিখছো সাইন এক্স এর পর্যায়কাল হচ্ছে 2 পাই, ওই সেন্সে তুমি হয়তো ভাববা যে অ্যান্সার এইটা হবে। ঠিক আছে, অ্যান্সার হয়তো ভাববা এটা হবে, কিন্তু এটা দেখবে ভুল হবে। কেন? এখন এটা কিন্তু সাইন এক্স না, এটা কিন্তু সাইন থ্রি এক্স। বুঝছো? তো তুমি সাইন থ্রি এক্স হলে কি সমস্যা হয়? সমস্যাটা তেমন কিছু না, সেম। জাস্ট একটু খেয়াল করো, আগে তুমি যদি লিখতা যে সাইন 90 ডিগ্রির মান কত বলো তো, সেটা কিন্তু 1। ঠিক আছে, এখনো কিন্তু সাইন 90 ডিগ্রির মান 1, কিন্তু 90 তুমি কেমনে পাবা বলো তো? তুমি এইভাবে পাবা, এদিকে দেখো সাইন, এখানে অলরেডি 3 ইন্টু এক্স এর মান 30 ধরবা। ঠিক আছে, তাহলে 3 ইন্টু 30 মানে কত? 90। আলটিমেটলি এটার ভ্যালু 1 পাবা। মানে দেখো, আগে তোমার 90 বসাইলে তুমি হয়তো 1 পাবা, আর এখন জাস্ট 30 বসাইলে 1 এর ফিল পাবা। ঠিক আছে, আমি তোমাকে একটা গ্রাফিক্যালি দেখানোর ট্রাই করি। এইদিকে দেখো, সাপোজ ধরো একটা ফাংশন আঁকতেছি, সাইন ফাংশনের গ্রাফটা সাপোজ কোনো কারণে এরকম। ঠিক আছে, তো এটা হচ্ছে এখান থেকে শুরু, এখানে হচ্ছে 90, এখানে 180, 270, 360। ঠিক আছে, পুরোটা একটা ঘুরলো। এখন যদি 3x হয়, তোমাকে বললাম 30 ডিগ্রিতেই তুমি দেখবা 3 ইন্টু 30 90 হয়ে যাবে, তাই না? এখন হচ্ছে হয় কি, জিনিসটা আগে আগেই পর্যায়ে কমপ্লিট হয়ে যাবে, মানে জাস্ট ছোট হয়ে যাবে, কাইন্ড অফ এরকম। মানে এই জিনিসটাই আগের মতো, জাস্ট এই জায়গায় ধরো, এই যে দেখো, মানে কম সময় হয়ে যাবে। বুঝছো? আগে 3 ভাগের 1 ভাগ সময় হয়ে যাবে। আগে 90 পর্যন্ত গেলে 1 পাইতে, আর এখন 30-এ গেলে 90 হয়ে যায়। ঠিক আছে, মানে জাস্ট এটা ছোট হয়ে গেল এইভাবে। বুঝছো? কিন্তু জিনিস আগের মতোই, জাস্ট পর্যায়কালটা ছোট হয়ে গেছে। তো জাস্ট কেমনে ছোট হবে জানো? আগের চেয়ে 3 ভাগের 1 ভাগ সময় কম রাখবে। তা আগে যদি 2 পাই হইতো, এখন হচ্ছে সেটাকে 3 দিয়ে ভাগ করবা। বুঝছো? মানে পর্যায়কাল হবে 2 পাই ডিভাইডেড বাই 3, এটাই অ্যান্সার। বুঝছো? 2 পাই ডিভাইডেড বাই 3 কোনটা, এটা হবে অ্যান্সার। জাস্ট তোমাকে আরো শর্টকাট বলি, এক্স এর সাথে যত থাকবে কোফিশিয়েন্ট, অত দিয়ে মেইন যে মৌলিক পর্যায়টা সেটাকে ভাগ করবা। বুঝছো? এখানে যদি 5x হইতো, 5 দিয়ে ভাগ করতাম। বুঝছো? এটাই। তো এটা বুঝলে তুমি পরের কোশ্চেনটা দেখো তো, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা দেখো, একটা tan x ফাংশন, এটার মৌলিক পর্যায় কত সেটা বের করতে বলছে। তো একটু আগে শিখলাম tan x ফাংশনের পর্যায় হচ্ছে পাই হয়। ঠিক আছে, কিন্তু এখানে x এর সাথে কত আছে বলো তো? এখানে x এর সাথে দেখো 3/2 আছে, তাহলে 3/2 দিয়ে ভাগ করতে হবে। মানে যে কোফিশিয়েন্ট থাকবে সেটা দিয়ে ভাগ করবা। এখন এটা তো এইভাবেও লেখা যায়, নিচের এটা কি উল্টা গুণ হয়ে যায় না উপরে, তাহলে π × 2 / 3, তার মানে এটা 2 π/3 হবে। কোথায় আছে এটা? এই যে দেখো, শর্টকাটে অ্যান্সার দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে বলো তো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? এই যে দেখো, এটা অবশ্য পারবা, তুমি নিজেই দেখো। সেক এক্স, সেক কার বিপরীত বলো তো? কজের বিপরীত, ঠিক না? তো একটু আগে শিখলাম কজের পর্যায় হচ্ছে 2 পাই, তাই না? তো তুমি মনে রাখবা সেক এক্স এর পর্যায়টা অবশ্যই 2 পাই হবে। ঠিক আছে, কিন্তু এখানে এটা কিন্তু এক্স না, এটা হচ্ছে এক্স এর সাথে কত আছে বলতো? এক্স এর সাথে কিন্তু 4 আছে, এটা বললে হবে না, এক্স এর সাথে 1/4 আছে। তো সেই কোফিশিয়েন্ট দিয়ে কি ভাগ করতে হবে না? তুমি জাস্ট এখানে 1/4 দিয়ে ভাগ করবা। তো 1/4 দিয়ে ভাগ করা মানে 4 দিয়ে গুণ করা সমান, কারণ এটা উল্টায় উপরে গুণ হয়ে যাবে। তো 4 × 2 = 8 পাই হবে। বুঝছো? অ্যান্সারটা হচ্ছে 8 পাই। বুঝছো? এখন মানে যখন কোনটা ছোট করবা, তখন হচ্ছে পর্যায়টা আরো দূরে সরে যাবে। আগে যদি এইটা হইতো গ্রাফ, এখন গ্রাফ হবে এরকম, ধরো এইভাবে যাবে। বুঝছো? 8 পাই হয়ে যাবে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা দেখো, এখানে দেখো সেম কোশ্চেন, cos x/3 প্লাস π/4 এটার পর্যায় কত হবে? এটার পর্যায় আসলে জাস্ট নর্মাল, cos x এর পর্যায় হচ্ছে 2 পাই, কিন্তু এখানে x এর সাথে কত আছে? x এর সাথে আছে 1/3, সেই 1/3 দিয়ে ভাগ করো। তো আলটিমেটলি 3 উপরে গুণ হয়ে কত হবে? 3 × 2 = 6, 6 পাই হবে। বুঝছো? এটাই অ্যান্সার। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে তো π/4 যোগ আছে, এটার থেকে কাজ কি? এটার আসলে কোনো কাজ নাই, এখানে তো কোনো এক্স নাই, তাই না? তার মানে এটার কোনো প্রভাব থাকবে না। তারপরও তুমি বলতে পারো যে ভাই তাহলে এটা আসলে কি করবে? এটা আসলে তেমন কিছু করবে না, এটার আমি শেপটা তোমাকে দেখাই। এই যে দেখো, সাপোজ আগে যদি একটা গ্রাফ এখান থেকে শুরু হইতো, তাই না? এখন হচ্ছে যেহেতু এটা অলরেডি π+4, মানে একটু আগায় আছে, হয়তো শুরুটা একটু দূর থেকে হবে, কিন্তু
দৌড়াদৌড়ি একই স্টাইলে করবে, জাস্ট শুরুটা একটু দূরে থেকে হবে। কারণ কি? কারণ ধরো আমি তোমাকে বলি, এদিকে দেখো, সাপোজ সাপোজ কজ দিয়েই দেখাই, এদিকে দেখো, একটু এদিকে দেখো, সাপোজ আমি লিখলাম কজ এক্স। তো তুমি এখানে কজ এক্স এর জায়গায় কজ জিরো বসাইলে ধরো জিরোই পাইলা, বা ওয়ান, কজ জিরো মানে ওয়ান, ঠিক আছে। এখন হলো তুমি যদি লেখো কজ ধরো এক্স প্লাস 30, বা মাইনাস দিয়ে দিই, বা 30, ওকে প্লাস 30 দিলাম। এখন তুমি জিরো কখন পাবা বলো তো? জিরো পাবা যদি এক্স এর মান -30 বসাও, মানে সেম জিনিস। এখন তোমার কজ -30 প্লাস 30, বুঝছো? এটা বসাইলেই তুমি কজ জিরো পাবা। কজ জিরো পাইলে তুমি কত পাবা? ওয়ান পাবা। মানে সেম আগের জিনিসটাই তুমি পাবা, তবে একটু মানে অন্যভাবে পাবা। মানে আগে জিরো বসাইলে জিরো পাইতে, আর এখন -30 বসাইতে হবে। -30 বসানো মানে কি, একটু উল্টা পাশ থেকে শুরু করতে হবে। ধরো এই দিক থেকে, আগে তুমি হয়তো এখান থেকে যাত্রা করতা সাপোজ, হ্যাঁ, এখন হলো পিছন থেকে যাত্রা করবা, কিন্তু স্ট্যাক একই থাকবে, বুঝছো? মানে এটা হয়তো আগে পরে এগুলাই, এগুলাকে মিন করে, বুঝছো? এটার কোনো প্রভাব থাকবে না, পর্যায়ে সেম থাকবে। যদি এটার সাথে কোনো এক্স থাকতো তাহলে কিন্তু পর্যায়ের মধ্যে ইফেক্ট পড়তো, ঠিক আছে। এই কোশ্চেনটা দেখো, এটা একটু নতুন টাইপের কোশ্চেন। এখানে দুইটা ফাংশন দেওয়া আছে, দেখছো? দিয়ে কিছু একটা বের করতে বলছে। দেখো এখানে একটা নতুন টার্ম, সেটা হচ্ছে জিওএফ। জিওএফ, ঠিক আছে। এটার মিনিংটা হচ্ছে, তোমার যে জি ফাংশনটা আছে সেটার মধ্যে এফ ফাংশনটা বসায় দিবা, তাইলেই তুমি জিও এফ পাবা, ঠিক আছে। এখানে আসলে জি কম্পোজিশন এফ বুঝাইছে, বুঝছো? এটাকে কম্পোজিট ফাংশন বলা হয়। তো আপাতত তোমার ওই জটিলতার মধ্যে যাওয়ার দরকার নাই, তুমি দেখো জিও এফ মানে আসলে এটাকে মিন করছে, ঠিক না? মানে জি ফাংশনটার মধ্যে এফ ফাংশনটা বসায় দিবা। তো তুমি নিজেই দেখো, এখানে জি ফাংশনটা কত দেওয়া আছে। জি মানে হচ্ছে জি অফ এক্স ফাংশনটা, সেটা হচ্ছে 2x+5, ওকে। আর এফ যে ফাংশনটা, সেটা হচ্ছে তোমার 3x-2, ওকে, এটা দেওয়া আছে। এখন আমার যেহেতু এটা বের করতে হবে, ঠিক আছে, তা আমার কাজ হচ্ছে জি ফাংশনটা, এটা আগে আছে না, এটার মধ্যে হচ্ছে এফ ফাংশনটা বসাইতে হবে। তো এটা যদি তুমি বসাও, এই যে সাপোজ জি এর মধ্যে এক্স এর জায়গায় এখানে ফাংশন বসবে, ঠিক আছে। তাহলে এই যে বসাও, তো জি ফাংশনটা কত? 2x+5, তাহলে লেখো ফার্স্টে 2, এক্স এর জায়গায় কি বলবে? এক্স এর জায়গায় হচ্ছে এফ ফাংশনটা বলবে। এফ ফাংশন কোনটা? এইটা। তাহলে এখানে লিখবা 3x-2, ঠিক আছে, এটা হইলো, ঠিক আছে। এরপরে যেটা হবে +5, এটা থাকবে কনস্ট্যান্ট, ওকে। ওভারঅল দেখো জিনিসটা কত হচ্ছে, 3 × 2 = 6x, -2 × 4 +5। তো এটা কত হবে? 6x+1। এটা আমি অলরেডি পেয়ে গেছি, বুঝছো? এখন এই ফাংশনে -2 বসাইতে হবে। এখানে 6 এর জায়গায় -2 বসাইলে 6 × 2 = 12 হবে, -12, -12 সাথে 1 যোগ করলে -11 হবে, এবং অ্যান্সার এটা। আশা করি বুঝছো, ঠিক আছে। এটা বুঝলে তুমি একটু বড় কোশ্চেন আছে সলভ করতে পারবা। এখন দেখো এখানে বিপরীত ফাংশন বের করতে বলছে, কার? এক্স এর। এফ অফ এক্স এর বিপরীত ফাংশনটা বের করবা, ঠিক আছে। এটা নর্মাল, তুমি বিপরীত ফাংশন যদি করে থাকো, সাপোজ যেই ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে ওয়াই ধরবা। ধরো ধরলাম যে ওয়াই সমান 3x-2। এখান থেকে জাস্ট তুমি এক্স এর মানটা বের করো। এক্স এর মান কেমনে বের করবা? এই যে দেখো, 3x সমান হবে y+2, ঠিক আছে। তাহলে বলো তো এক্স সমান কত হবে? 3 দিয়ে সবাইকে ভাগ, তাহলে 1/3 y+2। এটাই কাইন্ড অফ বিপরীত ফাংশন। জাস্ট তুমি এটার সাথে মিলায় দেখো তো কোনটা আছে। এই যে দেখো 1/3 y+2, যেহেতু এক্স এর ফাংশন হবে তাই এখানে x+2, বুঝছো? এইভাবে শর্টকাটে বুঝতে পারবা এটাই বিপরীত ফাংশন, ঠিক আছে, ইনভার্স ফাংশন। তো আশা করি এটা বুঝছো। এখন তুমি পরের এই কোশ্চেনটা দেখো তো। এই যে দেখো, এটা এই টাইপের একটা ফাংশন নিয়ে আমরা একদম শুরুতেই কাজ করছি, তাই না? এখনো তুমি এটা পারবা। এদিকে দেখো, বলছে যে ফাংশন অফ 1 + sin 3π/2, এটার মানটা বের করতে হবে। এন্ড মজার বিষয় কি জানো? ধরো সাইন 3π/2 মানে কি 270 ডিগ্রি, এটার মান হচ্ছে -1। তো ব্যাপারটা আসলে এরকম, ওয়ান প্লাস, এখানে হচ্ছে -1, ঠিক আছে, 1 - 1, ঠিক আছে, এটার ভ্যালু বসাবে।
অ্যাকচুয়ালি তোমার কাছে ফাংশন অফ জিরো সমান কত এটা জানতে চাইছে। কারণ কি, কারণ এটা ওয়ান আর এটা তো -1, দুইটা এটা ক্যালকুলেট করে তো জিরো হয়, তো ফাংশন অফ জিরো বের করতে হবে। তো ফাংশন অফ জিরো বের করা তো একদমই সিম্পল, তুমি বলো তো জিরো কোন ডোমেনের মধ্যে থাকবে। অবশ্যই জিরো হচ্ছে এক থেকে ছোট, তাই না? জিরো এক থেকে ছোট, জিরো তো আর পাঁচ থেকে বড় না। ঠিক তেমনি এটাও কাজ করবে না, জিরো হচ্ছে এক থেকে ছোট। তার মানে এই ফাংশনটা নিয়ে কাজ করতে হবে। এখানে জাস্ট এক্স এর জায়গায় জিরো বসায় দাও, জিরো বসায় দিলে এটা বাদ, জাস্ট ওয়ান থাকবে। তার মানে অ্যান্সারটা কত হবে? ওয়ান। তুমি এই কোশ্চেনটা দেখো তো, এই যে এখানেও কিন্তু এফ ও এফ, ঠিক আছে? তুমি এই টার্মটাও শিখে রাখো। এফ ও এফ মানে এফ ফাংশনের মধ্যে এফ ফাংশনই বলবে, এটার মানে হচ্ছে এই যে এফ ফাংশনটা, সেই ফাংশনটার মধ্যে ফাংশন অফ এক্স বলবে, বুঝছো? জাস্ট এইটাই। তো এখন দেখো এটা আমি করি। প্রথমে দেখো ফাংশন কোনটা, ফাংশন মানে হচ্ছে, তার আগে এখানে দেখো এখানে হচ্ছে -1। এফ ফাংশনটা তো অনেক গোড়া, তাই না? এটা পিস ওয়াইজ ফাংশন, তো তুমি কোনটা রাখে কোনটা বসাবা। এখানে দেখো ফার্স্ট হচ্ছে -1 আছে, দেখছো? ফার্স্টের মানে এটার মিনিংটা হচ্ছে এফ ফাংশনের মধ্যে ফাংশন অফ -1টা বসায় দিলেই হবে। মানে এফ ফাংশনের মধ্যে এখানে ফাংশন অফ এক্স, বা এখানে এক্স মানে তো -1, মানে ফাংশন অফ -1টা বলবে। তো তুমি নিজে বলো তো -1 এর জন্য ফাংশন কোনটা হবে? অবশ্যই এটা হবে, কারণ -1টা অবশ্যই ওয়ান থেকে ছোট, এই ডোমেনের মধ্যে থাকবে, ঠিক আছে? তো এখানে তুমি আগে ফাংশনের -1 বসাও, ধরো ফাংশন অফ -1 বের করে রাখি। তো -1 এখানে বসালে -3, -3 প্লাস ওয়ান মিলে কত হবে? -2 থাকবে। তাহলে এইটাই কিন্তু ভ্যালু, ঠিক আছে, -2। এখন হইব এই যে এখানে কি হইব, এটার ভ্যালু -2, মানে ফাংশন অফ -2 বের করতে হবে। মানে এটার মধ্যে ভ্যালু বসালে এটা কি হবে? ফাংশন অফ -2। এখন -2 কোনটার জন্য কাজ করবে আবারও দেখো, -2 অবশ্যই আবারও এক থেকে ছোট, আবারও এইটাই কাজ করবে। এখানেই জাস্ট -2 বসাবা। তো -2 মানে কি, -3 × 6 মানে -6, -6 এর সাথে এক যোগ করলে -5 থাকবে, এটাই অ্যান্সার। বুঝছো? এটা কিন্তু খুবই মজার একটা কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো, এখানে একটা ফাংশন দেওয়া আছে, তারপর বলছে যে ডোমেনটা কি আর হবে। দেখো এখানে ফাংশনটা হচ্ছে সাইন এক্স, বুঝছো? তো তুমি তো জানো সাইন এক্স ফাংশনের ডোমেন অবশ্যই আর হয়। আর হয় কেন? কারণ এখানে এক্স এর মান তুমি যেই কোনো কিছু বসাইতে পারবা। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 100, 200, 300, 1000, 10,000, কোটি, নেগেটিভ সব বসাইতে পারবা, তাহলে ডোমেন আর, এটা ঠিক আছে। রেঞ্জ কি হবে বলো তো? রেঞ্জ অবশ্যই -1 থেকে 1। আমরা তো জানি সাইন এর মান যাই বসাও, আউটপুট হিসাবে কিন্তু তুমি -1 থেকে 1 এর মধ্যেই পাবা। রেঞ্জও কিন্তু ঠিক আছে, এর চেয়ে বেশি হয় না, বুঝছো? এখন সাইন ফাংশনের গ্রাফটা কি তুমি জানো? সাপোজ আমি তোমাকে একটু গ্রাফটা দেখাই, ঠিক আছে? এইদিকে দেখো, সাইন ফাংশনের গ্রাফটা হচ্ছে এরকম। ধরো এই যে, হ্যাঁ, এইভাবে চলতে থাকে। একটু পিছন দিকে এক্সটেন্ড করি, ধরো এরকম, ঠিক আছে? এখন ওকে, গ্রাফটা আঁকলাম। এখন একটা মজার বিষয় দেখো, বলছে এটার লেখচিত্রটা কি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে, সিমেট্রিক হবে? উত্তর হচ্ছে হবে না। কেন বলো তো? তুমি নিজে দেখো তো, ওয়াই অক্ষ কোনটা? এইটা। এটা সাপেক্ষে কেমনে সিমেট্রিক হবে? ধরো এটা এই পাশে আছে, এটা যদি এইভাবে উল্টা ভাবে এইভাবে থাকতো, দেন বলতাম যে হ্যাঁ এটা এটার প্রতিসম, একটা একটার উল্টা খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। আর এখানে দেখো একটা হচ্ছে উপরের দিকে, একটা নিচে, জীবনও এটা প্রতিসম হয় না, বুঝছো? একটা আরেকটার সাথে কি মিলে যাবে? যাবে না, বুঝছো? তো এটাই মানে এখানে অ্যান্সার হচ্ছে এটা হবে, ঠিক আছে? 1, 2 হবে। পরের কোশ্চেনটা দেখো তো, তুমি আগেরটা যদি বুঝে থাকো এটা কিন্তু পারতে হবে। এই কোশ্চেনটা কি বলছে বলো। এই যে দেখো, আরেকটা ফাংশন দিয়ে দিয়ে দিছে, এটা হচ্ছে cos x এর ফাংশন। দেখো ফাংশনটা হচ্ছে cos x এর, ঠিক আছে? ওকে, শুধু cos x নিয়ে কাজ করো, সামনে 3 আছে সেটা নিয়ে পরে দেখবো। আপাতত এটা দেখো, cos x এর পর্যায়ে কি হয়? 2 পাই হয়, এটা সঠিক, বুঝছো? তুমি বলতে পারো যে ভাই সামনে তো 3 আছে, ঠিক না? তো 3 থাকলেও সমস্যা নাই, 3 থাকলে তেমন কিছুই না। ধরো আগে যদি গ্রাফটা এইভাবে যাইতো, এখন জাস্ট একটু বড় কইরা যাবে, মানে মানটা বেশি হবে কিন্তু স্টাইল একই থাকবে, বুঝছো? জাস্ট, বুঝছো, মানটা বড় হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে, আর কিছুই না, বুঝছো? এখানে এক্স এর সাথে কিন্তু 3 নাই। এক্স এর সাথে 3 থাকলে পর্যায়কাল চেঞ্জ হইতো। এক্স এর সাথে যেহেতু 1, কোনো পরিবর্তন হবে না, সামনে থাকলে কিচ্ছু যায় আসে না। তাহলে পর্যায়কাল 2 পাই, cos x এর পর্যায়কাল 2 পাই হয়, ওটাই থাকবে।
আচ্ছা, রেঞ্জ ফাগায় রাইখে আসছি না, রেঞ্জ -3 থেকে 3 এটাও সঠিক। কেন? কারণ সাইন এক্স বা কজ এক্স এদের রেঞ্জ হয় -1 থেকে 1, ঠিক আছে? এখন -1 থেকে 1 সেটা শুধু cos x এর, তার সাথে যদি 3 দিয়ে গুণ করো তাহলে এগুলো 3 গুণ হয়ে যাবে, তাই এটা ঠিক আছে, বুঝছো? এবার বলছে রেখচিত্রটা কি x y অক্ষের সাপেক্ষে প্রতিসম। এটাও কেন যেন সঠিক, বুঝছো? এই যে আমি তোমাকে চিত্র আঁকা দেখাই, তুমি কি cos x এর চিত্র জানো? cos x এর চিত্র কিন্তু একটু অদ্ভুত, সেইখান থেকে শুরু হয়, বুঝছো? মানে যখন x এর মান 0 তখন 1 দেয় ভ্যালুটা, বুঝছো? তো এইখান থেকে শুরু হয়ে ধরো এইভাবে চলবে, এই যে বুঝছো, এই স্টাইলে চলবে। এন্ড মজার বিষয় হলো এটা যদি আমি একটু পিছনে এক্সটেন্ড করি, ধরো এটা এইভাবে আসবে, এই যে গ্রাফটা এইরকম। এন্ড তুমি দেখো এটা আসলেই y অক্ষের প্রতিসম হয়। এটা হচ্ছে y অক্ষ, এই দিক দেখো এই দিক দেখো কেমন যেন সমান সমান, দেখছো? এই যে প্রতিসম হচ্ছে, ঠিক আছে? এইদিকে দেখো এটা নিচে, এটাও নিচে, প্রতিসম। তাহলে এটা সঠিক। এন্ড মজার বিষয় এটা তিনটাই সঠিক। তো তুমি এই কোশ্চেনটা দেখো তো, এই কোশ্চেনটা, এগুলো তুমি করে ফেলতে পারবা টেকনিক্যালি। এটা একটা সাইনের ফাংশন, বলছে এটা কি পর্যায়বৃত্ত ফাংশন? অবশ্যই। যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন এগুলো পর্যায়বৃত্তিক ফাংশন হয়। কারণ কি? কারণ এই যে তুমি একটু গ্রাফটা দেখো, এমনিতেও জানো যে কিছুক্ষণ পর পর সে সেম ভ্যালু দেয়, তাই না? এই যে দেখো যে সাইন ফাংশন কি এভাবে চলতে থাকে চলতে থাকে, মানে একই ভ্যালু অনেকক্ষণ পর পর সে সেম হয়ে যায়, একই স্টাইলে চলে। এখান দিয়ে যে এইভাবে চলতেছে, এই যে সেম সেম ওয়েতে চলতেছে, মানে কিছুক্ষণ পর পর একটা পর্যায় শুরু হয় আর একটা পর্যায় শুরু হয়, এইভাবে আজীবন চলবে। এটা হচ্ছে পর্যায়বৃত্ত ফাংশন। এখন বলছে এন এর মান জোড় হলে তাহলে এটার মান কি 0.5 হবে? হ্যাঁ, হইতে পারে। এন এর মান জোড়, তুমি সাপোজ 2 বসায় দেখতে পারো, 4 বসায় দেখতে পারো। আমার ইচ্ছে যে আমি 0 বসাবো, 0 কিন্তু একটা জোড় সংখ্যা। কেন বলো তো? কারণ জিরোকে তুমি যে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করো, ধরো 2 দিয়ে ভাগ করো, তুমি 0 পাবা, ঠিক আছে? কোনো সংখ্যাকে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে যদি ভ্যালু পাওয়া যায়, বুঝছো? মানে 1 2 3 4 এই টাইপের কোনো ভ্যালু, যেমন ধরো সাপোজ 6, এটাকে 2 দিয়ে ভাগ করো, দেখো 3 পাইছি। তো এরকম ইন্টিজার নাম্বার পাইলে বুঝবে ওটা জোড় সংখ্যা। জিরোকে যেহেতু ভাগ করা যায়, তাহলে জিরো একটা জোড় সংখ্যা। তুমি এখানে 0 বসায় দিবা এন এর মান, তো 0 বসালে তুমি কি পাবা? সাইন শুধু π/6, মানে কি সাইন 30। সাইন 30 এর মান অবশ্যই হাফ, এটা সঠিক। এর পরেরটা দেখো, বলছে এন বিজোড় হইবে। বিজোড় তুমি মন মতো একটা বসায় দাও, এন এর মান ধরো 1 বসায় দাও, তাহলে সাইন 1 মানে শুধু পাই প্লাস π/6, ঠিক আছে? তো এটা তুমি ক্যালকুলেটরে বসাও দেখতে পারো। পাই মানে 180 আর π/6 মানে 30, তাহলে 210। সাইন 210 এটা তৃতীয় চতুর্ভাগে পড়ে, তৃতীয় ঘরে অবশ্যই সাইন নেগেটিভ হয়। এন্ড যেহেতু এটা π/6 30, তাহলে মাইনাস হাফই হবে। তাহলে দেখো আসলে তিনটাই সঠিক হয়ে যাচ্ছে, বুঝছো? এখন সম্ভবত আমরা লাস্ট কোশ্চেনে চলে আসছি। তোমরা যারা কষ্ট করে এতক্ষণ ছিলা সবাইকে অশেষ ধন্যবাদ। এন্ড কোশ্চেনটা একটু সলভ করে নেই, একটু এদিকে দেখো। এটা হচ্ছে cos x এর একটা ফাংশন, cos 3x, ওকে? তুমি বলো তো এই ফাংশনের পর্যায়কাল কি, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। cos x এর পর্যায়কাল হয় 2π, ঠিক আছে? আর এখানে যেহেতু x এর সাথে 3 আছে, তাকে সেই 3 দিয়ে ভাগ করতে হয়, এটা আমরা একটু আগেও শিখছি, ঠিক আছে? রেঞ্জ কি হবে? -3 থেকে 3 হবে, উত্তর ভুল। cos x এর মান, এখানে যেহেতু অ্যাঙ্গেল এইটাই, cos x এর মান জীবনও -1 থেকে 1 ক্রস করে না। তুমি বলবা যে ভাই একটু আগে তো -3 থেকে 3 হয়েছিল, সেই ক্ষেত্রে 3টা কিন্তু সামনে ছিল, মানে এখানে cos থেকে -1 বের হবে, তার সাথে 3 গুণ করার কারণ 3 গুণ হয়েছে। এখন কিন্তু সামনে 3 নাই, বুঝছো? এখানে এটা অ্যাঙ্গেলের মধ্যে আছে। তো অ্যাঙ্গেল তুমি যাই বসাও, ভ্যালু কিন্তু -1 থেকে 1 এর মধ্যেই আসবে। তাই এটা কিন্তু ভুল। এটা ভুল মানে অবশ্যই পরেরটা এমনি সঠিক। আর তোমাকে তো একটু আগে দেখালাম cos ফাংশনের ক্ষেত্রে লেখচিত্রটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়, বুঝছো? তার মানে এটা সঠিক। তার মানে এখানে কত হবে? 1 3। এই যে দেখো এটাই আনসার। তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। এন্ড আমরা সবগুলা শেষ করে ফেলছি। এন্ড তোমরা যদি সবগুলা দেখে থাকো, আমার বিশ্বাস তোমরা অনেক ভালো করবা। এন্ড ধারাবাহিক আমরা অন্য চ্যাপ্টার গুলো দেখবো। এন্ড সবাইকে দেখার নিমন্ত্রণ রইলো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।